নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ফেরত নিয়ে আসছি গোয়েন্দা ইন্দ্রদাকে। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন শান্তনু দাসের লেখা গোয়েন্দা ইন্দ্রদার নতুন গল্প। আজ গল্প পাঠে তথা সৌম্যর ভূমিকায় ইন্দ্রনীল কুমার, গোয়েন্দা ইন্দ্রদার ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, কুণালবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, ইন্সপেক্টর জয়ন্তবাবুর ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, ডাক্তারের ভূমিকায় জয় ভট্টাচার্য, ম্যানেজারের ভূমিকায় সুদীপ্ত সরকার, ঝিলিকদির ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, অর্পিতা মিত্রর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, মালতীর ভূমিকায় ঋতজা ঘোষ, অদৃশ্য আততায়ীর ভূমিকায় বাক্যবাগীশ ও বোরখায় ঢাকা মহিলার ভূমিকায় শাশ্বতী মিত্র। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন শান্তনু দাসের লেখা কাল রাত্রি। হাতটা ক্রমশ এগিয়ে আসছে। পুরো ঘরটা অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে। বাইরে অমাবস্যার চাঁদ গা ঢাকা দিয়েছে। ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। তারই মধ্যে লোকটা এগিয়ে আসছে। মুখ দেখে কিচ্ছু বোঝার জো নেই। নিকষ কালো তমিশ্রায় লোকটার অবয়ব কিচ্ছু দেখা যায় না। হাতটা কালো গ্লাভস পরিহিত, আর সেটা করিমবাবুর দিকে এগিয়ে যাচ্ছে। করিমবাবু কিছু বুঝতে না পেরে চিৎকার করে উঠলেন, কে কে আপনি? আমি এমন কি করেছি? আমার দিকে ওভাবে এগিয়ে আসছেন কেন? বিকট একটা হাসি হেসে লোকটা বলল, আমি কাল রাত্রির অভিশাপ, নিশাচর, রাতের মায়ার তোর জম। কিন্তু কিন্তু আমি 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 কে করেছে আমি? আপনি কেন এসছেন? কে কে আপনি? বললাম না আমি তোর জম। মনে করে ঠিক 2 মাস আগে আমাকে আর আমার বাবাকে পাহাড়ের খাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলে। কিন্তু কিন্তু তুমি তো তাহলে তুমি বেঁচে আছো? মূর্খের মতো কথা বলিস না। 1000 ফুট গভীর খাদের নিচে পড়ে গেলে মানুষ আর বেঁচে থাকে? তাহলে কে কে তুমি? আমি তোর রক্ত চাই, রক্ত রক্ত, তবেই আমার শান্তি। তার কালো হাতটা সোজা করিমবাবুর পেটে চলে গেল। মক্ষম দুটো ঘুষি, তারপর একটা চকচকে ধারালো ছুরি সোজা করিমবাবুর পেটে চালানো হলো। সব শেষ। তারপর বিকট গলায় লোকটা চেঁচিয়ে উঠে বলল, আমি খুন করেছি বাবা। দেখো, তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আমার কাজ শেষ হয়েছে। এবার আমাকে তোমার কাছে নিয়ে যাও। কাল রাত্রি অন্ধকারে যেখানে কেউ থাকে না, নিয়ে যাও আমায়। আমি আর পারছি না, নিয়ে যাও। অদৃশ্য হয়ে গেল লোকটা। খুন হয়ে পড়ে রইলেন করিমবাবু। ততক্ষণে স্টার থিয়েটারের হল ঘরে আলো জ্বলে উঠেছে। সবাই এক্সিট ডোর দিয়ে বেরিয়ে পড়তে শুরু করেছে। আমি আর ইন্দ্রদাও চিপসের প্যাকেটটা ডাস্টবিনে ফেলে সিট ছেড়ে উঠে পড়েছি। কাল রাত্রির অন্ধকারে সিনেমাটা কদিন থেকেই দারুণ হিট করেছে। সোশ্যাল মিডিয়ার রেটিং দেখেই আমি আর ইন্দ্রদা এই হরর ফিল্মটা দেখতে এসেছিলাম। আসলে স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আমারও পড়ার তেমন কোনো চাপ ছিল না। তাছাড়া ইন্দ্রদাও প্রমোশনের পর ডিটেকটিভ ডিপার্টমেন্টের কাজ কিছুটা হলেও কমেছে। আমরা বেরিয়ে এলাম। একপাশের ফুটপাথ ধরে অজস্র দোকানের মধ্যে দিয়ে ভিড়ে ঠেলা খেতে খেতে শ্যামবাজার 5 মাথার মোড়ে এসে পড়লাম। মনে মনে ভাবছিলাম এত সুন্দর সিনেমাটা দেখার পর একটা হাততালি দেবো, কিন্তু সিনেমা হলে সেটা মাঠে মারা যাবে। যাত্রা বা নাটক হলে তাও একটা কথা ছিল।
ইন্দ্রদার মতো লোক যে কোনোদিনও সাসপেন্স থ্রিলার ছাড়া আর অন্য কোনো সিনেমার ধারে কাছে পর্যন্ত যায়নি, সেও না বলে থাকতে পারল না। বুঝলি সৌম্য, বেশ লাগলো সিনেমাটা। তুই তো ভালো করে জানিস আমি এসব ভৌতিক সিনেমা টিনেমা একেবারেই পছন্দ করি না। নিঃসন্দেহে বইটার একটা ভালো স্টোরি রয়েছে, সিনেমাটোগ্রাফি অসাধারণ, অন্য সব সিনেমার থেকে একটা নতুনত্ব আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক তো হলিউড সিনেমাকেও ছাপিয়ে গেছে। ঘড়িতে দেখলাম 9:05। রওনা দিলাম পায়ে হেঁটেই। পাশ দিয়ে খালি ট্যাক্সি, খালি রিক্সা চলে যাচ্ছে, কিন্তু ইন্দ্রদা থামানোর চেষ্টাও করল না তাদের। স্টার থিয়েটারে কৃত্রিম এসির হাওয়া থেকে বেরিয়ে মুক্ত ফুরফুরে বাতাসে হাঁটতে বেশ মজাই লাগছিল। সিনেমা দেখেছি বলে নয়, আজ সত্যিই রাতটা অমাবস্যা। তবে কলকাতার রাস্তায় ভূতের ভয় নেই, এটাই বাঁচোয়া। গল্প করতে করতে অনেকটা চলে এসেছি। শহরের রাস্তা আলোতে ভর্তি, লোকজন প্রচুর, তাই ভয়টাকে সংবরণ করতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। তাছাড়া পাশে রয়েছে প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল, মানে আমাদের ইন্দ্রদা। বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়ার পর শুতে গেলাম। আসার সময় চাচার দোকান থেকে চিলি চিকেন আর পরোটা কিনে নিয়েছিল ইন্দ্রদা। মামা ভাগ্নের রহস্য সমাধানের পর ইন্দ্রদার কাছে তেমন ইম্পর্ট্যান্ট আর কোনো কেস আসেনি। অবশ্য একটা চুরির সমাধান করে এসেছে গতকাল কসবায়। সময় কাটানো বলতে ইন্দ্রদা এখন ঠিক করেছে গোয়েন্দা উপন্যাস লিখবে, কিন্তু এখনো পর্যন্ত মাল মশলা খুঁজে পাচ্ছে না। আমি অবশ্য বলে দিয়েছি ওর উপন্যাসে আমার নাম যেন অবশ্যই থাকে ওর অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কলেজ স্ট্রিট থেকে একখানা ফাউন্টেন পেন আর একটা বিরাট বাইন্ডিং খাতা কিনে হাত গুটিয়ে বসে আছে। মনের মতো কোনো ঘটনাই পাচ্ছে না যে উপন্যাস আকারে লিখবে। আমি একবার বলেছিলাম, কাল রাত্রির অন্ধকারে সিনেমাটাকে উপন্যাস হিসাবে লেখো না, একটু অন্যরকমভাবে টুইস্ট ঢুকিয়ে কোনো ভূতের গল্পকে সাসপেন্স থ্রিলার ডিটেকটিভ গল্প বানানো আর কি এমন কঠিন কাজ, শুধু শেষের এক্সপ্লেনেশনটা যেন একটু বাস্তবিক হয়। কিন্তু কে শোনে কার কথা? আজই সেটা বাতিল করে দিল। বলল সিনেমাকে বইতে কনভার্ট করলে বই তো আর বিক্রি হবে না, উপরন্তু বদনাম রটবে। আমি বরাবরই রাতে ঘুমাবার আগে গল্পের বই পড়ি, কারণ পাশের টেবিলে ইন্দ্রদার ল্যাম্পের আলোটা খুব চোখে লাগে। আজ নিত্যকারের নিয়ম মতো ইন্দ্রদা ওর চিরাচরিত টেবিলে বসে কাজ করছিল। লম্বা সুঠাম ফেলুদা মার্কা গৌরবর্ণ নায়কোচিত চেহারা ইন্দ্রজিৎ সান্যালের। চোখ মুখ ঘিরে এক অদ্ভুত ব্যক্তিত্বর মায়াজাল। রুমের সব কিছু অগোছালো থাকলেও ইন্দ্রদা ওর কাজের জিনিসগুলোর প্রতি খুবই যত্নশীল। বিশেষ করে ওর টেবিলে সবসময় ঝকঝকে তকতকে করে রাখে। গত সপ্তাহে ওর টেবিলে একটা নতুন জিনিস সংযোজন হয়েছে, একটা ফটো ফ্রেম, যার মধ্যে নাম না জানা ক্রিমসন রেড কালারের পান পাতার মতো একটা ফুলের ছবি। বীরভূমে মামা ভাগ্নে পাহাড়ের রহস্য সমাধানের পর ক্রাইম ফটোগ্রাফার মিস ঝিলিক সেনগুপ্ত এটা গিফট করেছিল ইন্দ্রদাকে। তারপর কয়েকবার ফোনে কথাবার্তাও হয়েছে ইন্দ্রদার সাথে। ঝিলিকতেই ফোন করত ইন্দ্রদার মোবাইলে, তবে ওর অফিসের ল্যান্ড ফোন থেকে। ইন্দ্রদা কোনোদিন ঝিলিকদির মোবাইল নম্বর নেয়ার চেষ্টা করেনি, হয়তো ইচ্ছা হলেও আর সাহস করতে পারেনি চাওয়ার। অবশ্য ক্রাইম ডিপার্টমেন্টে ইন্দ্রদার যা জানাশোনা আছে তাতে ঝিলিক সেনগুপ্তর নাম্বার জোগাড় করা খুব একটা কঠিন কাজ নয় ইন্দ্রদার কাছে। ইন্দ্রদার অবশ্য এটা না করার পিছনে একটা কারণ আছে। যেহেতু আমি একবার ইন্দ্রদার অনুপস্থিতিতে ঝিলিকদি যখন ফোন করেছিল ইন্দ্রদার ফোনে, তখন ঝিলিকদির ফোন নাম্বার চেয়েছিলাম। উত্তরটা পেয়েছিলাম এরকম, তোমার ইন্দ্রদাকে বলো আমার মোবাইল নম্বরের কিছুটা আছে তোমার ইন্দ্রদার নামে, কিছুটা আছে তার পেশায়, কিছুটা আছে আমার ফোন কলে, আর শেষেরটা আমার ফটো ফ্রেমে। হেঁয়ালিটা মাথায় না ঢুকলেও আমি অবশ্য কল্পনার ঠাস বুননো ইন্দ্রঝিলিক জুটির বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। যদিও আমার গোয়েন্দা দাদার মনের ভেতর পড়ার মতো গোয়েন্দা অ্যাসিস্ট্যান্ট আমি এখনো হয়ে উঠিনি। তবে এটুকু বুঝতে বাকি ছিল না, ইন্দ্রদা ঝিলিক সেনগুপ্তর ফোন নাম্বার মাথা খেলিয়েই বের করবে, কোনো রকম সহজভাবে নয়।
প্রায় প্রতিদিনই ইন্দ্রদা ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে কয়েক মিনিট তন্ময় হয়ে বসে থাকে। সাধারণ ফটো ফ্রেমের মধ্যে মামা ভাগ্নে পাহাড়ের পাথরের গায়ে অসাধারণ একটা ফুলের ছবি, ঝিলিকতির ক্যামেরায় তোলা। ইন্দ্রদার 5 মিনিটের নীরবতা পর্ব শুরু হয়েছে দেখে আমি বইটা বন্ধ করে পাশ ফিরে চোখ বুঝলাম। ঢং করে 2টোর ঘন্টা বাজার আওয়াজ শোনা গেল মিত্তিরমশাইয়ের বাড়ি থেকে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ, নিঝুম। হঠাৎ করে ঝপ করে নেমে আসা অন্ধকারের বুকে জ্বলতে থাকা লাইট পোস্টের টিমটিমে আলো শহরের শরীরে নেমে আসা ঘন কালো তমিশ্রার কাছে ফিকে মনে হয়। এবার মনে হলো অন্ধকারে যেন 2টো চোখ জ্বলে উঠল। ক্রমশ এগিয়ে আসছে চোখ দুটো, ম্যাও ম্যাও আওয়াজ করতে করতে। চোখ দুটো মরকত মনির মতো জল জল করছে। কিন্তু বেড়ালটা এত জোরে জোরে আওয়াজ করছে কেন? কিছু কি দেখেছে বেড়ালটা? মিত্তিরদের বাগান থেকে আওয়াজটা আসছে। একজন পাঁচিল টপকে সন্তর্পণে ক্যাম্পাসে ঢুকে এলো। শেষবার বেড়ালের গলার আওয়াজটা আর পাওয়া গেল না। একটা কালো হাত বেড়ালের গলা টিপে ধরেছে। একটুও আওয়াজ হলো না। তারপর থেকেই সব মুহূর্ত নিস্তব্ধ। কেবল একটা জোরে নিঃশ্বাস নেওয়ার পাশবিক শব্দ শোনা গেল। একজন এগিয়ে যাচ্ছে মিত্তিরদের বাড়ির অন্দরমহলের দিকে, কালো হাতটাও সঙ্গে সঙ্গে। অমাবস্যার অন্ধকারে আগন্তুক স্পষ্ট দৃশ্যমান না হলেও কালো হাতটা দেখা যাচ্ছে লাল আলো আধারিতে। রাতের কর্মহীন পৃথিবী পরিশ্রান্ত হয়ে নিদ্রামগ্ন তখন। মিত্তিরদের বাড়ির দরজার কাছে আগন্তুক পায়চারি করছে, মনে হয় ভেতরে ঢোকার পথ খুঁজছে। হঠাৎ তাকে আর দেখা গেল না। এবার মিত্তিরদের পিছনের দরজার কাছে আবার দৃশ্যমান হলো সে। দরজা ভেতর থেকে খিল দেয়া। আগন্তুক একটা ধারালো ছুরি বের করে দরজার ফাঁক দিয়ে চালান করে আস্তে করে খিলটা খুলে ফেলল। ঘরে কি কেউ নেই তাহলে? সত্যি তাই মনে হয়। আগন্তুক পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে। চোর না অন্য কেউ? একটা দরজা খুলে ছিটকিনি আটকে দিল ভেতর থেকে। খাটে কেউ একজন শুয়ে রয়েছে ঘুমন্ত অবস্থায়। আস্তে আস্তে কালো হাতে চকচকে ছুরিটা এগিয়ে যাচ্ছে। ঘুমন্ত লোকটা জেগে গেল। কে 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 ওখানে? কথাটা শেষ হতে না হতেই কালো হাতটা লোকটার গলা চেপে ধরল। হিমশীতল গলায় আগন্তুক বলে উঠল, চিনতে পারছিস আমাকে? এখন 5 লাখ টাকা আমার হাতে তুলে দে। বেশি সময় নেই আমার হাতে। না 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 না, কোনো মতেই না, আমি দেবো না। আমার রোজগারের ফসল এটা। কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না। তুই তাহলে সোজা ভাবে দিবি না, তাই না? এই নে। মুখটা বালিশ দিয়ে চেপে ধরে চকচকে ছুরিটা সোজা পেটের ভেতরে 2বার চালান করে দিল ওই রহস্যময় আগন্তুক। ফিনকি দিয়ে রক্ততে ভরে গেল গোটা বিছানা। আবার কয়েক মিনিট সব নিস্তব্ধ। নিশাচর সেই কাল রাত্রির আগন্তুক অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা ব্রাউন কালারের ব্রিফকেস খুঁজে পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। কেউ জানল না, কেউ বুঝল না, একটা প্রাণ নষ্ট হয়ে গেল। কিন্তু কে এই আগন্তুক? কে এই আগন্তুক সেই উত্তর তো আপনারাই ভালো দিতে পারবেন, কারণ আপনার বিস্তারিত কাহিনী শুনে মনে হচ্ছে সর্ষের মধ্যেই রয়েছে ভূত। অবশ্য ভূত যে আপনার বাড়ির অন্দরমহলে রয়েছে তা এখনই বলা কঠিন। তবে বাড়িতে ঢুকে এরকম কাজ করার সাহস বাইরের লোকের হবে না, যদি না সে আপনাদের পরিচিত হয় অথবা আপনাদের বাড়ির ডিটেল ম্যাপ যদি না তার কাছে থাকে। সকালে ব্রেকফাস্ট টেবিলে একটা ভেজ স্যান্ডউইচে শেষ কামড় দিতে দিতে কথাটা কুণালবাবুকে উদ্দেশ্য করে বলল ইন্দ্রদা। কুণালবাবু মানে কুণাল মিত্র, চিড়িয়ামোড় এলাকার এক মধ্যবিত্ত ফ্যামিলির মেম্বার উনি। ওনার মুখেই শুনলাম দুর্ঘটনার খবরটা। ওনার একমাত্র ভাই মৃণাল মিত্র খুন হয়েছেন,
ঘটনায় উনি খুবই মুষড়ে পড়েছেন, তাই ইন্দ্রদার সাহায্য প্রার্থী হয়ে এসেছেন। বছর 36-37-এর বেশি হবে না, গৌরবর্ণ, পরিপাটি করে আঁচড়ানো চুল, ক্লিন শেভ করা মুখমণ্ডল, ভারী কি চেহারা, পরনে ধোঁয়াটে রঙের পাঞ্জাবি ও রঙিন পাজামা, মুখে যেন কিসের একটা আতঙ্কের ছাপ। ইন্দ্রদা জিজ্ঞাসা করল, আপনি পুলিশে খবর দিয়েছেন? পুলিশে খবর দিতে হয়নি, বুঝতেই তো পারছেন মার্ডার কেস। পুলিশ অনেক আগেই চলে এসেছে, কিন্তু পুলিশের ওপর আমার বিশ্বাস নেই ইন্দ্রজিৎ বাবু। আপনি এই কেসটা নিয়ে তদন্ত করুন প্লিজ। ভাইয়ের মৃত্যুতে আমি খুবই ভেঙে পড়েছি। এত কম বয়সে কি থেকে যে কি হয়ে গেল। আমি আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে রাজি আছি। দেখুন, এ ধরনের কেসে আমাদের থেকে পুলিশই বেস্ট। তারা ছাড়া কিন্তু আমরা অচল। কিন্তু আপনি যখন বলছেন, তা কখন আপনার বাড়িতে যাওয়া যায় বলুন তো? আপনার যখন সময় হবে আসুন না। আমাকে তো বাড়িতেই থাকতে হবে। তবে আজকে মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হবে। আজ বিকেলে যাবেন? বিকেলবেলা? বিকেল বিকেল ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। আমি ইন্সপেক্টরের সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা, এখন তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করা যাক। হ্যাঁ, বলুন। আগে আপনাদের ফ্যামিলি ডিটেলসটা একটু বলুন। দেখুন, আমরা মিলেমিশে বাস করি, ছোট সংসার, সবাই একসাথেই থাকি। অনেক ছোটবেলায় মা মারা গেছেন, বাবার কাছে মানুষ হয়েছি আমরা দু ভাই। বাবা ভবতোষ মিত্র প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন, এখন অবসর নিয়েছেন। দাঁড়ান 1 মিনিট, নোটবুকটা নিয়ে আয় তো সৌম্য, নামগুলো সব নোট করতো। ইন্দ্রদা আমাকে কথাগুলো বলে ওর টেবিল থেকে গোল্ডফ্লেকের প্যাকেটটা খুলে সে সিগারেটটা দুঠোঁটের মাঝে কায়দা করে রাখল। কুণালবাবু আবার বলতে শুরু করলেন, আমরা দুই ভাই, কুণাল আর মৃণাল। ভাইয়ের বিয়ে হয়নি, আমার থেকে বছর 10 ছোট। আমার স্ত্রী আছে, নাম অর্পিতা মিত্র। আর তেমন কেউ নেই আমাদের পরিবারে। মাঝে মধ্যে আমার শ্বশুরবাড়ি থেকে বা এই অফিসের কাজকর্মের জন্য লোকজন যাওয়া আসা করে। মৃণালের বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুদেরও যাতায়াত রয়েছে আমাদের বাড়িতে। সেগুলো কি বলবো? নো থ্যাঙ্কস, আপাতত সেগুলো দরকার নেই। হ্যাঁ, আপনি যেন কোন একটা অফিসের কথা বলছিলেন, মানে আপনি কি অফিসে? না, আমার ভাই মৃণাল অফিসে কাজ করে, ওষুধের কোম্পানি, মেডিসিন ম্যানুফ্যাকচার করে। এই 1 বছর হলো যোগ দিয়েছে। আপনি কি করেন কুণালবাবু? ক্ষণে ইন্দ্রদা সিগারেটে অগ্নিসংযোগ করে ফেলেছে। আমি কিছু না তো ওই মানে হ্যাঁ, একটা যাত্রা দলে মাঝে মাঝে অভিনয় করি। একটা ছোটোখাটো স্টুডিও আছে, অডিও স্টোরি বানাই। ইদানিং শর্ট ফিল্মের উপর একটা নতুন প্রজেক্টে কাজ শুরু করেছি। ভালো ক্যামেরাম্যানের সন্ধানে অ্যাডও দিয়েছি পেপারে, সেটা পেয়ে গেলেই কাজ শুরু করব। আসলে এটাই আমার প্রথম বড় প্রজেক্ট। বুঝলাম, তার মানে ভাইয়ের রোজগার আর বাবার পেছনে টাকায় সংসার চলে। আপনার স্ত্রী অর্পিতা দেবী হাউসওয়াইফ তো? হ্যাঁ, তবে শুধু তাই নয় ইন্দ্রজিৎ বাবু, ঠাকুরদার বিশাল সম্পত্তি রয়েছে, অনেক টাকা ও বেশ কিছু জমি দিয়ে গিয়েছিলেন তিনি, যেটা আমাদের মতো মধ্যবিত্ত সংসারের পক্ষে যথেষ্ট। একটা প্রশ্ন করব, মানে আপনাদের ছেলেপুলে? না, এখনো পর্যন্ত হয়নি। ঠিক আছে, এবার বলুন তো, আপনি কি কাউকে সন্দেহ করেন? আপনার কাছে সত্যি কথা বলতে দ্বিধা নেই। সন্দেহের মধ্যে আমি একজনের কথাই বলবো আপনাকে, সে হলো মনতোষ ব্যানার্জি। কে সে? মৃণালের কোম্পানির ম্যানেজার, খুব খারাপ লোক। টাকার জন্য বারে বারে ভাইয়ের পিছনে লাগতো, কয়েকবার বাড়িতেও এসেছে হুমকি দিতে। আসলে যার যত থাকে সে তত বেশি পেতে চায়। মৃণালের লাভ মানেই ম্যানেজারের হিংসা। মানে আপনি বলতে চান এই হিংসা থেকেই খুন? সে আমার পক্ষে বলা অসম্ভব,
কিন্তু আমার সন্দেহ ওই মনতোষ ব্যানার্জির প্রতিই আছে। সেরকম আর কাউকেই আমি সন্দেহের খাতায় ফেলি না। আচ্ছা, প্রসঙ্গটা একটু বদলে নিচ্ছি। আপনাদের বাড়িতে কোনো চাকর বাকর থাকে না? হ্যাঁ, তা আছে বই কি। কাজের মেয়ে মালতী। খুনের রাতে, মানে গতকাল, মৃণাল কি একাই ছিল বাড়িতে? তখন আপনারা কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, ভালো জিনিস মনে করিয়ে দিয়েছেন। এটা আমার আগেই বলা উচিত ছিল। কাল রাতে আমরা সবাই সোদপুরে এক বিয়ের বাড়িতে যাই। ঘরে তখন কেউই ছিল না বাবা ছাড়া। মৃণাল ছিল অফিসে। রাত 9টায় বাড়ি ফিরবে বলেছিল। শেষ কথাটা ওর সাথে ফোনেই হয়েছিল আমার। ও, তারপর সকালে এসে দেখলেন? হ্যাঁ, কিন্তু কি করে জানবো বলুন তো যে সেই রাতেই? আচ্ছা, আপনাদের কাজের মেয়েটা কাল ছিল না? না, কাল মালতী কাজ করতে আসেনি। তাছাড়া ও এমনিতে রাত 8টার আগেই বাড়ি ফিরে যায়। মালতীর বাড়ি কত দূর? সিঁথির মোড়েই, মোটামুটি 2 কিলোমিটারের মধ্যেই হবে। বাড়ির বাইরে থেকে কিভাবে কেউ আসতে পারে বলে আপনাদের ধারণা? দেখুন, আমাদের বাড়িটা যে খুব সেফ সেটা বলতে পারি না। সেরকম দক্ষ লোক হলে পাঁচিল টপকে পেছনের দরজা দিয়ে আসাটা খুব কঠিন কাজ নয়। আপনার বাবা ভবতোষ বাবু তো বাড়িতেই ছিলেন, ওনার কি বক্তব্য? আকস্মিক ঘটনায় বাবা খুবই ভেঙে পড়েছে। দুর্ঘটনা সম্পর্কে কিছুই আলোকপাত করতে পারছে না বাবা। কোনো চিৎকার বা কথাবার্তার আওয়াজ কিছুই পাননি? এটা তো পুলিশের জেরার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। আসলে আমার বাবা বোবা। কথা বলতে না পারার সাথে সাথে কানেও কম শোনেন। এমনিতে বাবা এখনো বেশ শক্তপোক্ত। অন্যান্য ইন্দ্রিয়গুলো আমাদের থেকে বেশি সজাগ। কিন্তু কাল রাতে যে কি হয়েছিল সেটা আন্দাজ করা। ঠিক আছে কুণাল বাবু, প্রাথমিক কথাবার্তা তো হলো, আপনাকে এখন আর বিরক্ত করব না। কেসটা আমি নিচ্ছি। সিগারেটের ফিল্টারটা ছাইদানিতে গুঁজে দিল। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু। লোক ওনার ঠিকানা দিয়ে চলে গেলেন। তারপর ইন্দ্রদাকে বললাম, কি মনে হচ্ছে ইন্দ্রদা? এখনো পর্যন্ত মামুলি কেসই বলে মনে হচ্ছে রে সৌম্য, তবে বিকেলে না গেলে ঠিক বোঝা যাবে না। আচ্ছা ইন্দ্রদা, কুণাল বাবুর বাবা কানে কম শোনেন, আবার বোবা, আবার প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন। ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে না? সৌম্য, তুই আবার কবে থেকে ভৃগুর দাদু নৃপেন বাবুর মতন সোজা জিনিসকে কঠিনভাবে ভাবতে শুরু করলি? তোমার না সবটাতেই আর কি। কেন, কলকাতায় কি মুখ বধিরদের প্রাইমারি স্কুলের অভাব আছে নাকি? সেখানে যে সমস্ত শিক্ষক পড়ান তাদের মধ্যে অনেকেই ডিফেন্ডাম। তাছাড়া ভবতোষ বাবুর এই প্রবলেমটা জন্মগত নাও হতে পারে। হয়তো আফটার রিটায়ারমেন্ট এই সমস্যাটা বয়সজনিত কারণে হয়েছে। তো কোন স্কুল একবার খোঁজ নিলে হয় না? ক্যালকাটা ডিফেন্ডাম স্কুল, ও রাজাবাজারের কাছে। আমরা কুণাল বাবুদের বাড়ির বাগান দিয়ে হাঁটছিলাম। ভবতোষ বাবু সম্পর্কে জিজ্ঞাসা করাতে কুণাল বাবু ওর প্রফেশনাল ডিটেলস দিলেন। গাড়ি করে যেতে ঠিক 20 মিনিট লেগেছিল। দোতলা এল প্যাটারের তৈরি একটা বাড়ি। ছাদের থামগুলো চটে যাওয়া ক্রিম কালারের। দেখে মনে হয় কম করে বছর 20 পুরনো। বাড়ির সামনে অগোছালো বাগান। পশ্চিম দিকে 2-3টে আম আর পেয়ারা গাছ, জল না পেয়ে শুকিয়ে যাওয়া কিছু গাঁদা আর নয়নতারা ফুলের গাছ। মেন গেট শক্তপোক্ত হলেও চারপাশের পাঁচিল খুব একটা উঁচু নয়। বাড়িতে তখন অনেক পুলিশ। বাড়ির সদর দরজাতে ঢুকতে হলে বাগানের মধ্যে দিয়ে যেতে হয়। বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় ইন্দ্রদা থমকে দাঁড়ালো। একটা শুকনো পেঁপে পাতার ডাল দিয়ে সরিয়ে ইন্দ্রদা মাটিতে বসে পড়ল। কুণালবাবু বললেন, কি হলো ইন্দ্রজিৎ বাবু? একটা মরা বিড়াল। এই যে এই যে আমাদের পোষা বিড়ালটা। বিড়ালটাকে কেউ মুখ চেপে মেরেছে, মানে শ্বাসরোধ করে। কারণ দেখুন, গায়ে কোনো ক্ষতের চিহ্ন নেই। মুখমণ্ডল দেখে মনে হচ্ছে না যে বিষ জাতীয় কিছু খাবার খেয়ে মরেছে। আর এই ব্যক্তি যে আপনার ভাইয়ের খুনি তাতে কোনো সন্দেহ নেই। কি বলছেন আপনি? লোকটা বিড়াল মারতে যাবে কেন? যেতেই পারে, কারণ রাতের অন্ধকারে খুন করতে এসে হয়তো এই বিড়ালটাই পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? হয়তো বিড়ালটা অন্যভাবে মারা গেছে। বিড়ালটাকে শ্বাসরোধ করেই মারা হয়েছে। কারণ দেখুন, বাগানের মাটিতে মানুষের পায়ের জুতোর ছাপ। পাশে একটা চারমিনার সিগারেট আধ খাওয়া অবস্থায় পড়ে রয়েছে।
আমার মনে হয় বিড়ালটাও প্রাণ বাঁচানোর জন্য খুনিকে কি দু একটা কামড়ও দেয়নি? কি বলিস সোম? আমি ইন্দ্রদার কথায় সায় দিলাম। চলুন যাওয়া যাক। ও হ্যাঁ, ভালো কথা, বিড়ালটাকে আবার ফেলে দেওয়ার ব্যবস্থা করবেন না, পোস্টমর্টমে পাঠাতে হবে। আমি স্যাম্পলগুলো ফরেন্সিক এক্সপার্টকে কালেক্ট করার কথা বলে দিচ্ছি। আচ্ছা কুণালবাবু, আপনাদের এই বাগানটা কে পরিচর্যা করেন? আগে বাবা একটু আধটু করতো, এখন কাজের মেয়ে মালতী মাঝে মাঝে একটু জল টল দিয়ে দেয়, তো এমন ভাবে আর তার মানে ইদানিং কোনো নতুন গাছ লাগানো হয়নি, তাই না? গাছ লাগানো দূরের কথা, পুরনো গাছগুলোকেই সময়ের অভাবে বাঁচিয়ে রাখার লোক নেই। কিন্তু কি হয়েছে বলুন তো? কিছুই না কুণালবাবু, বাগানের পূর্ব দিকটায় গর্ত খোঁড়া হয়েছে রিসেন্টলি। খুব বড় নয়, তবে একটা চারা গাছ লাগানোর পক্ষে যথেষ্ট। কই সেরকম কিছু গর্ত তো চোখে পড়লো না। আর চারা গাছ কিনে লাগালে তো খবর পেতাম নিশ্চয়ই। গর্তটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে কুণালবাবু। নিখুঁত দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে দেখা যায় সুনিপুণভাবে গর্ত বোঝানো হলেও ভেতরের ভিজে মাটিগুলো বন্ধ করা গর্তের চারিপাশে পড়ে আছে। ঠিক করে নিলাম যে ঘরের মধ্যে যে যে লোক চারমিনার সিগারেট খায় আর যে যে লোকের হাতে বিড়ালের আঁচড় দেখব তাদের মনে মনে মার্ক করে রাখবো। যদিও এখনো পর্যন্ত লাশ দেখিনি, তবু কেন জানি না খালি মনে হচ্ছে খুনি ঘরের লোক। বাড়ির ভেতরে ঢুকলাম এবার। ইন্দ্রদা তার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে আর ঘরের আনাচে কানাচের প্রত্যেকটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসের ছবি নিজের চোখের লেন্স বন্দি করে রাখছে। কয়েকজন পুলিশ লাশটাকে চাদর ঢাকা অবস্থাতেই বাইরে নিয়ে গেল, আর তার আগে অবশ্য আমাদেরকে লাশটা দেখানো হয়েছিল। নৃশংসভাবে তলপেটের নিচে ছুরিবিদ্ধ করে খুন করা হয়েছে। মার্ডার ওয়েপন বাড়িতে কোথাও পাওয়া যায়নি। প্রাথমিক ফরেন্সিক ইনভেস্টিগেশন অনুযায়ী বাড়ির কোনো জিনিসে বাড়ির লোক ছাড়া অন্য কারোর হাতের ছাপও পাওয়া যায়নি। ইন্দ্রদা কুণালবাবুকে উদ্দেশ্য করে বলল, আপনার ভাইয়ের থাকার ঘরটা একটু দেখব। মালতী, এই মালতী, এই যে কোথায় ছিলি এতক্ষণ? এনাদেরকে মৃণালের ঘরেতে নিয়ে যা, দরকার পড়লে আমাকে ডাকবি। আমি ততক্ষণে এদিকের কাজগুলো একটু দেখি। ডোন্ট মাইন্ড মিস্টার সানান। ওদের বয়স খুব বেশি হবে না, বড়জোর 18 কি 19। সাধারণ চাকরানির মতো পোশাক, মরচে রঙের জীর্ণ ফুলছাপা শাড়ি, অগোছালো কেশ, কৃষ্ণকায় মুখমণ্ডল, পাতলা চুলের সিঁথিতে ঘামে পাতলা হয়ে যাওয়া কমলা রঙের সিঁথিতে সিঁদুরের আভা, নাক ও ঠোঁটের ঠিক মাঝখানে এবং চিবুকের কিছুটা অংশে টিপটিপ ঘাম জমেছে। হাতে একগাছা চুড়ির মাঝখানে এক সরু হয়ে গেছে ক্ষয়ে যাওয়া শাখা। আমরা ওর সঙ্গে মৃণালের ঘরে এলাম। খুব একটা বড় নয় ঘরটা, একতলার রুম এটা। একটা খালি স্টিলের খাট রয়েছে, কমলা রঙের বেডশিট, তাতে তখনও রক্তের দাগ স্পষ্ট। তাকে অনেক ফাইল সাজানো, মনে হয় অফিসের কাগজপত্র। একটা টেবিল, চেয়ার, বিছানা ও আলমারি ছাড়া তেমন কিছুই নেই। দুটো জানলা আর একটা দরজা প্রবেশ করার জন্য। টেবিলে অনেক খাতাপত্র, জঞ্জাল ও একটি ল্যাপটপ আধখোলা অবস্থায় স্লিপ মোডে পড়ে রয়েছে। দেওয়ালে একজন মহিলার ছবি, সেখানে একটা প্লাস্টিকের রজনীগন্ধার মালা ঝুলছে। বুঝতে অসুবিধা হলো না যে এটাই ভবতোষবাবুর স্ত্রী অর্থাৎ কুণালবাবুর মায়ের ছবি। ইন্দ্রদা সব ঘেঁটে খুঁটে দেখতে লাগলো। ওর প্রখর দৃষ্টি সিলিং থেকে মেঝে পর্যন্ত চরকির মতো ঘুরছিল। আলমারিটা আলগাভাবে লাগানো ছিল। ইন্দ্রদা এবার সেটা খুলতেই ভেতরের অগোছালো জামা কাপড়গুলো থেকে হালকা ন্যাপথলিনের সুবাস নাকে ভেসে এলো। ভেতর থেকে কিছু খুচরো টাকা ছাড়া প্রয়োজনীয় কিছুই যে পাওয়া যাবে না সেটাই আমি আন্দাজ করেছিলাম, কারণ তাহলে আলমারিতে নিশ্চয়ই চাবি দেয়া থাকতো। কিন্তু ইস্ত্রি করা শার্ট প্যান্টগুলো কেউ আলমারিতে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে কেন? নিশ্চয়ই আলমারির মধ্যে কিছু খোঁজার চেষ্টা চলেছে। বন্ধ করে ইন্দ্রদা এবার খাটের তলায় ঝুঁকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করল। আমি দেওয়ালে টাঙানো একটা অর্ধবৃত্তাকার আয়নার তলায় দাঁড়িয়েছিলাম, আর মালতী দরজার কাছে দাঁড়িয়েছিল।
মিনিট 15 পর ইন্দ্রদার নির্দেশে আমি পকেট থেকে নোটবুকটা বের করে একটা ডায়েরি থেকে ম্যানেজার মনতোষবাবুর বাড়ির ঠিকানাটা টুকে নিলাম। ইন্দ্রদা তখন ল্যাপটপের স্ক্রিনের দিকে কোমর ঝুঁকিয়ে ভ্রু কুচকে দেখছে। একটা জিমেলের পেজ তখন খোলা। মৃণালবাবুর অ্যাকাউন্টেন্টের, সেটা তাতে কোনো সন্দেহ নেই। মেল চেক করার পর ইন্দ্রদা একটা ফটো ফোল্ডারে গিয়ে ছবি ক্লিক করে দেখতে থাকলো। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মালতী কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলো, বাবু, আপনাদের জন্য চা জলখাবার কিছু তৈরি করে আনি? না, কোনো দরকার নেই। আচ্ছা মালতী, কাল তুমি কাজ করতে আসনি কেন? ইন্দ্রদা তখন একটি 20-21 বছর বয়সের তরুণীর ছবি ল্যাপটপে জুম করে দেখছে। বাবু, বরটা শরীর খারাপ হয়েছিল আর তাই আসতে পারিনি। সত্যি কথা কি বলবো বাবু, মাতাল লোক, মদ কাল রাতে একটু বেশি খেয়ে নিয়েছিল। কি করে তোমার বর? দুলা করে গেঞ্জি কোম্পানিতে। বাড়িতে আর কেউ নেই? না বাবু। এ বাড়িতে কতদিন কাজ করছো? আবার একটা পোস্টকার্ড সাইজের তরুণীর ছবি আমার হাতে দিয়ে পকেটে রাখতে বলল। এটাও পেয়েছে চেতন ভগতের টু স্টেট বইয়ের পাতা থেকে। এটা ইন্দ্রদার ল্যাপটপে দেখা সেই তরুণীর ছবি। 2-3 মাস হবে, আরো 2-4টে বাড়ি কাম করি। যেটা জিজ্ঞেস করা হচ্ছে শুধু সেটারই উত্তর দাও। এর বেশি একটা কথাও যেন মুখ থেকে না বের হয়। কতক্ষণ থাকো এখানে? দুপুরে আসি, সন্ধ্যায় যাই বাবু। সংসারে তো তোমার বড়ই অভাব, বুঝতে পারছি। মাইনে যা পাও তাতে কি খুশি? ইন্দ্রদা ততক্ষণে ল্যাপটপ বন্ধ করে টেবিলের ড্রয়ার থেকে কতগুলো গ্রিটিংস কার্ড আর একটা শুকনো লাল গোলাপ নিয়ে নেড়েচেড়ে দেখছে। না বাবু, তবে পরের মাসে বৌদিমণি 200 টাকা বাড়বে বলেছিল। আচ্ছা, মৃণালের সঙ্গে ইদানিং বাড়ির কারুর ঝগড়া হতে শুনেছো তুমি? ঝগড়া তো প্রায়ই শুনি বাবু, দু ভাইয়ের মধ্যে ভালোই লেগে যায়, কিন্তু ঠিক আবার পরে মিলও হয়ে যায়। কিন্তু বৌদিমণি বৌদিমণি কি? ইন্দ্রদা দেওয়ালের তাক থেকে একটা বড় সেলোটেপ হাতে নিয়ে মালতীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে। আমারও একটুও পছন্দ হয় না ওর পিতাশ্রীমণিকে। বুঝলাম, কিন্তু কেন অপছন্দ? তোমার মাইনে নিয়ে সন্তুষ্ট নও বলে? না, ঠিক তা নয় বাবু, ও কাউকে দেখতে পারে না, সবাই যেন ওর কাছে দু চোখের বিষ। শুধু আমার সঙ্গে কেন, ছোট দাদাবাবুর সঙ্গেও ভালো করে কথা বলে না। সে ঠিক আছে, আমাকে একবার তার কাছে নিয়ে যেতে পারো? চলুন, ও ঘরেই আছে। আমরা এবার অর্পিতা মিত্রর ঘরে এলাম। ওখানে রয়েছে কুণাল মিত্র। ইন্দ্রদা গলা খাঁকড়ানি দিয়ে ঘরে ঢুকলো। কুণালবাবু ডেকে নিয়ে আমাদের সোফায় বসালেন। এই ঘরটা তুলনামূলক বড়। ওনার স্ত্রী মালতীকে দেখে ঝাঁঝিয়ে উঠলেন। এখনো দাঁড়িয়ে আছিস সেখানে? যা, এখনো অনেক কাজ বাকি। হাঁ করে মুখের দিকে তাকিয়ে দেখছিস কি? শোন, বাইরের লোকের মতো থাকবি। কাজ ফাঁকি দেবার বাহানা, তাই না? আর শুধু 2 দিন অন্তর মাইনে বাড়াও। মালতী চলে গেল। অর্পিতা মিত্রর ব্যবহার দেখে আমারও একটু অবাকই লাগছিল। কোঁকড়ানো কালো চুলগুলোর নিচে ছোট্ট ফর্সা কপাল, টিকালো নাক, দাগহীন পালিশ করা মুখমণ্ডলী বলে দিচ্ছে যে ওনার বয়স খুব একটা বেশি নয়। একটা পাতা সবুজ কালারের হাউসকোট পরে টেবিল ফ্যানের সামনে বসেছিলেন তিনি। একটা ব্যাপার খুবই অদ্ভুত যে উনি হাতে গ্লাভস পরেছিলেন, তাও আবার এই গরমের মধ্যেও। ব্যাপারটা একটু সন্দেহজনক ঠেকলো আমার কাছে। কুণালবাবু বললেন, কিছু পেলেন ভাইয়ের ঘরে? পেলাম না কিছুই, তবে দেখলাম বেশ কিছু। আচ্ছা, মৃণালবাবুর ঘরের আলমারির চাবিটা কি সবসময় খোলাই থাকে? আমার তো তাই মনে হয়। সেরকম প্রয়োজনীয় কিছু থাকলে বাবার আলমারিতে মৃণাল রেখে দিত। বাবার ঘরে আলমারিটা সবসময় চাবি দেওয়া থাকে। তবে একটা কথা আপনাকে জানানো দরকার ইন্দ্রজিৎ বাবু। কাল সকালে মৃণাল আমাদের সবাইকে 5 লাখ টাকার একটা ব্রিফকেস দেখিয়েছিল। কোম্পানি থেকে পেয়েছে বলেছিল। সে টাকার ব্রিফকেস আমি তন্ন তন্ন করে খুঁজেও পাইনি মৃণালের ঘর থেকে। ভবতোষবাবুর আলমারি চেক করেছিলেন? গোটা বাড়ি খুঁজেছি, কোথাও নেই। তবে অবাক হবার কিছুই নেই। খুনি টাকা নিতে এসেছিল, মৃণালকে সরিয়ে ব্রিফকেস নিয়ে পালিয়েছে। সিম্পল। আপনি তাড়াতাড়ি এর একটা সুরাহা করুন ইন্দ্রজিৎ বাবু।
খুনিকে ধরুন অ্যাজ সুন অ্যাজ পসিবল। পুলিশের হাতে তুলে দিয়ে তবেই আমাদের শান্তি। শান্ত হন কুণালবাবু, আমি আপনার ভাইয়ের খুনিকে ধরবার নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু একসঙ্গে এতগুলো টাকা মৃণালবাবু কি করে পেলেন সেই ব্যাপারে কোনো প্রশ্ন করেননি আপনারা? অর্পিতা মিত্র মুখ খুললেন। মৃণালের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না। পরিবারের লোকের থেকে যে বাইরের লোকেদের উপর বেশি আস্থা রাখে, সে কোথা থেকে কিভাবে টাকা পাচ্ছে, কে দিচ্ছে, কি জন্য দিচ্ছে, তা জেনে আমাদের কি কাজ বলুন তো? ইশারায় নিজের স্ত্রীকে চুপ করার ইঙ্গিত দিলেন। নিজের সহধর্মিনীটির এরকম বাক্যালাপে উনি কেমন যেন অপ্রস্তুত হয়ে লজ্জায় বিড়বিড় করতে শুরু করলেন। ইন্দ্রদা সোফা ছেড়ে উঠে পড়ল। আচ্ছা মিসেস মিত্র, হয়তো এখানে আমাদের উপস্থিতি আপনার ভালো লাগেনি, তবুও আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, কারণ আমি এখানে আপনার স্বামীর কথা এসেছি, নিজে থেকে গল্প করতে আসিনি। প্রশ্ন করুন, উত্তর থাকলে অবশ্যই পাবেন। অর্পিতা দেবী মুখ না তুলেই জবাব দিলেন। খুনের রাতে আপনি আপনার স্বামীর সাথে সোদপুরে এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন। কার বিয়ে ছিল জানতে পারি? আমার বান্ধবীর। সোদপুর থেকে চিড়িয়ামোড় তো বেশি দূরত্ব নয়, গিয়েছিলেন তো মোস্ট প্রবাবলি প্রাইভেট গাড়িতে, তো রাতে ফিরলেন না কেন? রাতে কোথায় থাকবো না থাকবো সেই ইনফরমেশন কি আপনাকে দিতে হবে মিস্টার সান্যাল? আচ্ছা বেশ, আপনারা কি সবসময় একসাথেই ছিলেন? মানে বলতে চাইছি। দেখুন ইন্দ্রজিৎ বাবু, আপনি আপনার সময় নষ্ট করছেন এসব অবান্তর প্রশ্ন করে। আমি অনেক রাত পর্যন্ত বিয়ে দেখেছি। আমার অন্য অনেক বান্ধবীরাও সেখানে ছিল। কুণাল ছিল ওর অফিস কলিগদের সাথে। ইন্দ্রদা টি টেবিলের ওপরে রাখা একটা অ্যাস্ট্রের ভেতর থেকে চোখ না সরিয়ে কুণালবাবুকে বললেন, অফিস মানে? আসলে আমার স্ত্রী আমার স্টুডিওর কথা বলতে চেয়েছে। আপনাকে বলেছিলাম না? আমার ততক্ষণে মুখ বাড়িয়ে দেখা হয়ে গেছে যে অ্যাস্ট্রের ভেতরে পোড়া সিগারেটগুলোর মধ্যে চারমিনার নেই। ইন্দ্রদার চোয়াল শক্ত হয়ে যাচ্ছিল, সেটা আমি আন্দাজ করতে পারছিলাম। আচ্ছা কুণালবাবু, আপনার মান্থলি ইনকাম তো সেরকম বেশি কিছু নেই, তবু আপনাদের সাজানো রুম, আপনার স্ত্রীর দামি প্রসাধন সামগ্রী, এসব দেখলে বুঝতে অসুবিধা হয় না আপনাদের ফ্যামিলি বন্ডিং খুব ভালো। বাবা ও ভাইয়ের সাহায্য না পেলে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইন্দ্রজিৎ বাবু। আপনি কি ভেবেছেন এগুলো আমার শ্বশুরের টাকায় কেনা? এগুলো আমার বাবার বাড়ি থেকে আসে। আমার বাবা ডক্টর শিবরাম অধিকারী, নাম শুনেছেন নিশ্চয়ই। পিতা মিত্র খাঁকিয়ে উঠলেন। কুণালবাবু ততক্ষণে ওনার স্ত্রীকে বাধা দেওয়ার বৃথা চেষ্টা ছেড়ে দিলেন এবং একটা দীর্ঘশ্বাস ফেললেন। ইন্দ্রদার ঠোঁটের কোণে একটা মৃদু হাসির প্রলেপ লাগিয়ে পড়ল, আপনি হাতে গ্লাভস পরে থাকেন কেন অর্পিতা দেবী? এর সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই, তাই এ প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। আপনি কি চান না মৃণালের খুনি ধরা পড়ুক? অবশ্য আপনি যদি নিজেই এই কুকর্ম। শাট আপ ইন্দ্রজিৎ বাবু, আপনি কিন্তু এবার সীমার বাইরে চলে যাচ্ছেন। বাড়ির লোকগুলোর দিকে আঙুল না তুলে টাকা ভর্তি ব্রিফকেসটা উদ্ধার করুন গিয়ে। হয়তো দেখা যাবে যেখান থেকে মৃণাল টাকা ভিক্ষা পেয়েছে তারাই এই খুনের সাথে জড়িত। যত সব ক্যারেক্টারলেস মেয়ে ছেলের দল। পিতা মিত্র রাগে গড়গড় করতে থাকে। আকস্মিক উত্তপ্ত বাক্য বিনিময়ে কুণালবাবু হচ্চকিয়ে গেলেন, কিন্তু ইন্দ্রদা ততটাই শান্তভাবে বললেন, আমি কি আমার প্রশ্নটা আবার রিপিট করব? কয়েকদিন আগে আমাদের পোষা বিড়ালটাকে খাওয়াতে গিয়ে আমার হাতে আঁচড়ে দেয় বিড়ালটা। ডাক্তারের নির্দেশে গ্লাভস পরেছি, কিন্তু এর সঙ্গে খুনের কি সম্পর্ক? আপনি কি জানেন সেই পোষা বিড়ালটা মরে গেছে? হোয়াট ননসেন্স! এখন আমি যদি বলি কাল রাতে বিড়ালটাকে আপনি মেরেছেন পথের বাধা সরানোর জন্য? কুণালবাবু অবাক হয়ে ইন্দ্রদার দিকে দৃষ্টিপাত করলেন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনাকে তদন্ত করতে বলেছি বলে আপনি এভাবে আমাদের অপদস্থ করতে পারেন না। অনেকক্ষণ থেকে দেখছি আপনি আমাদের কোনো না কোনোভাবে দোষী সাব্যস্ত করতে চেষ্টা করছেন। কখনো বিয়ে বাড়িতে একসাথে ছিলাম কিনা এই প্রশ্ন করে, আবার কখনো ছাইদানের মধ্যে চারমিনারের টুকরো আছে কিনা সেটা দেখার অছিলা। ইন্দ্রদা গম্ভীর অথচ শান্ত গলায় উত্তর দিল, শান্ত হন, দম নিন কুণালবাবু। বিয়ে বাড়িতে তো সত্যি আপনারা একসাথে ছিলেন না, আর তাছাড়া আপনি তো চারমিনার সিগারেট খান না, তো টেনশন নিচ্ছেন কেন? আমার বাবা চারমিনার সিগারেট খায়, তার মানে কি আপনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে আমার বাবা খুনটা করেছে? আপনার বাবার সাথে একবার কথা বলব, আপনি থাকবেন, একটু হেল্প করে দেবেন। আপনার বাবা কিছু বলতে না পারলেও ওনার এক্সপ্রেশনটা দেখা আমার খুব জরুরি। উনি এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই ইন্দ্রজিৎ বাবু। ইনফ্যাক্ট আমরা কেউই কথা বলার মতো পরিস্থিতিতে আজ নেই। তবুও তদন্তের স্বার্থে আপনাকে সাহায্য করছি। প্লিজ ইন্দ্রজিৎ বাবু,
আজকের দিনটা বাবাকে একটু ছাড় দিন। এখনো পর্যন্ত কিছুই খাননি, বাগানে মনমরা হয়ে বসে আছেন। জানি না ওনার মনের ভেতর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। এখন উঠি, কাল সকালে আসবো। আপনার বাবার সঙ্গে দেখা করাটা খুবই দরকার। এবারে কিন্তু আপনার রিকোয়েস্টে নয়, ইন্সপেক্টর জয়ন্তবাবুর নির্দেশে। চল সৌম্য। ইন্দ্রদার সঙ্গে আমিও উঠে পড়েছি। দরজার দিকে যেতে যেতে ইন্দ্রদা আবার পিছনে ফিরে অদ্ভুত কায়দায় নিজের ঘাটটাকে বেঁকিয়ে অর্পিতা মিত্রর উদ্দেশ্যে বলল, মিসেস মিত্র, আপনি তো ডক্টরের সাথে কনসাল্ট করে গ্লাভস নিয়েছেন বললেন, তাই ডাক্তারবাবুকে আপনার বাবা, আই মিন শিবরাম অধিকারী? হ্যাঁ, খবর নিয়েছিলাম। ডক্টর শিবরাম অধিকারীও সেই রাতে মেয়ের সঙ্গে বিয়েবাড়িতেই উপস্থিত ছিলেন। 12টা পর্যন্ত বিয়ের মণ্ডপেই ছিলেন। পারফেক্ট অ্যালিবাই আছে। কলকাতা 4-5টা জায়গায় প্রাইভেটে প্র্যাকটিস করেন। আরও ডিটেলসে খবর পেলে আপনাকে জানাচ্ছি। ইন্সপেক্টর জয়ন্তবাবুর ফোন ছিল। ইন্দ্রদা ফোনটা রেখে একটা সিগারেট ধরালো। বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের। ব্যাপারটা সত্যি অদ্ভুত। ইন্দ্রদা যে এই মুহূর্তে কাকে সন্দেহ করছে বুঝতে পারছি না। যদিও এখনও জেরাতে বাকি আছে দুজন, এক বাবা ভবতোষ মিত্র এবং 2 ম্যানেজার মনতোষ ব্যানার্জি। বাড়ি ফেরার পর ইন্দ্রদা আর একবার পুলিশের সঙ্গে দেখা করতে বের হলো। দিন সকাল 7টার সময় ইন্দ্রদার সঙ্গে রওনা দিলাম। গন্তব্যস্থল মনতোষ ব্যানার্জির অফিস, যেখানে মৃণাল মিত্র কাজ করত। ইন্দ্রদার চেনাশোনা ছিল বলে কেউ আমাদের বাধা দিল না। লিফটে করে 2nd ফ্লোরে উঠলাম। খোঁজ নিতে নিতে পৌঁছে গেলাম ম্যানেজার মনতোষ ব্যানার্জির কেবিনে। ভদ্রলোক তখন সিগারেটে অগ্নিসংযোগ করছিলেন। ইন্দ্রদা ঠকঠক করে বলল, মে আই কাম ইন, মিস্টার মনতোষ ব্যানার্জি? ভালো আছেন তো? ভদ্রলোকের মুখ থেকে দুধ সাদা টাইলসের ওপর পড়ে গেল সিগারেটটা। এক পলক দেখে নিলাম ওটা চারমিনার সিগারেট নয়, তাই আমার তরফ থেকে আর কোনো সন্দেহ করা চলে না। কমেন্ট তাকিয়ে এক পলক জরিপ সেরে নিলাম। গাট্টা গোট্টা চেহারা, চুলগুলো উস্কো খুস্কো, ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলের সামনের অংশ ব্রাউন করা। বছর 40-এর কাছাকাছি হলেও সাজগোজের বাহার দেখে মনে হয় ভদ্রলোক বেশ শৌখিন। পরনে একটা সাদা রেমন্ডসের শার্ট আর পায়ে ব্লু ডেনিম। হ্যালো মিস্টার মনতোষ ব্যানার্জি, আপনি হয়তো এটা জেনে দুঃখ পাবেন বা খুশিও হতে পারেন, আপনার অফিসের সহকর্মী মৃণাল মিত্র খুন হয়েছেন। সে কি? কবে? পরশুদিন মধ্যরাত্রে। কিন্তু এতে আমার কি করবার আছে? আপনি সেই রাতে কোথায় ছিলেন? সে প্রশ্নের উত্তর আপনাকে দেব কেন? আই অ্যাম ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল, আর আমার পাশে আমার সহকর্মী সৌমাভ। আপনি যদি এ প্রশ্নের উত্তর না দেন তাহলে কি করতে পারি সেটা নিশ্চয়ই জানেন। সো প্লিজ কোঅপারেট। ইন্দ্রদা চেয়ার টেনে বসে পড়ল, সঙ্গে আমিও। কিন্তু কেন বলুন তো? এসব প্রশ্ন আমাকে করার মানে কি? প্রায় 100খানেক লোক এখানে কাজ করে, তাদের কিছু না কিছু হলে সব জবাবদিহি কি আমাকেই করতে হবে নাকি? সবার নয়, আপাতত মৃণাল মিত্রকে নিয়ে কিছু প্রশ্নোত্তর পর্ব চলবে। আমি সেই রাতে ঘরেই ছিলাম। এই নিন আমার ফ্ল্যাটের ঠিকানা, কার্ডটা রাখুন, তদন্তে কাজে লাগবে। ঠিক আছে, মেনে নিলাম। এবার বলুন তো, মৃণাল বাবু কি 5 লাখ টাকা অফিস থেকে পেয়েছেন? হ্যাঁ, কোম্পানির বস ওনাকে খুশি করার জন্য টাকাটা দেয়। কিন্তু কেন? একবার মৃণালবাবু বসের একমাত্র মেয়ের প্রাণ বাঁচায় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে। বসের তো পয়সার অভাব নেই, তাই টাকাটা দিয়েছিলেন। এর বেশি কিছু কিনা আমার জানা নেই। আর আমি হলফ করে বলতে পারি টাকাটা নিতেই খুনি এসেছিল। এখন টাকাটা বড় কথা নয়, আসল হলো খুন। খুনিকে হাজতে ভরবার দায়িত্ব পুলিশের। আপনি কি আমাকে হুমকি দিতে এসেছেন মশাই? নো 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 মিস্টার ব্যানার্জি, গোয়েন্দাদের একটু জল ঘোলা করার অভ্যেস আছে, কারণ ঘোলা জলেই তো রাঘব বোয়ালরা বাস করে। আপনার বসের সাথে একবার কথা বলা যায়? উনি সপ্তাহে 2 দিন অফিসে আসেন, বাড়িতে গেলে পাবেন। আপনার তো মৃণাল বাবুর বাড়িতে প্রায় যাতায়াত ছিল। অফিসের কাজে যেতে হতো মাঝে মাঝে। ওনাকে কে খুন করতে পারে বলে আপনার ধারণা? ধারণার ওপর বেস করে খুনিকে আপনারা ধরবেন?
ফিঙ্গারপ্রিন্ট সার্চ করুন, পোস্টমর্টম করুন, ক্লু খুঁজুন। আমার যা বলার ছিল বলে দিয়েছি, এর বেশি কিছু আমি জানি না। আর কথা না বাড়িয়ে সোজা আমাকে নিয়ে মেন রাস্তায় এসে একটা ট্যাক্সি ধরল। আমরা কুণালবাবুর বাড়ি পৌঁছালাম তখন 10টা বেজে গেছে। ইন্দ্রদা কুণালবাবুকে বাগানে দেখতে পেয়ে বলল, আপনার বাবার সাথে একটু দেখা করতে চাই। অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিলেন, ঠিক আছে, আসুন। তবে বাবার শরীরটা খুব একটা ভালো নেই। ডাক্তারবাবু এসেছেন, মানে আমার শ্বশুর মশাই শিবরাম অধিকারী। আমি শুধু ওনার ঘরটা একবার দেখব, তাছাড়া ভালোই হলো ডাক্তারবাবুর সাথেও একটু আলাপ করা যাবে। ভবতোষবাবুর রুমের দিকে গেলাম। ছোট রুম, বেশি আসবাবপত্রের সমাবেশ নেই। একটা পুরনো আমলের দামি খাট রয়েছে, তার ওপর ভবতোষবাবু শুয়ে রয়েছেন। পাশে একটা প্লাস্টিকের চেয়ারে ডাক্তার শিবরাম অধিকারী বসে রয়েছেন ও ওনার প্রেশার চেক আপ করছেন। একটা সিলিং ফ্যান ঘটঘট আওয়াজ করতে করতে ঘুরছে চলছে। তাছাড়া রুমে রয়েছে একটা আলনা, একটা আলমারি, এখন একটা দেয়াল আলমারিতে কিছু মূল্যবান বই। দেয়াল আলমারির ভেতরে কতগুলো মেডেল দেখে আন্দাজ করা গেল ভবতোষবাবু এককালে বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন। ভবতোষবাবু যে বয়সের ঝড়ঝাপটায় খুব একটা ভেঙে পড়েছেন এমনটা নয়, কিন্তু আকস্মিক খুনের ঘটনা ওনাকে বেশ বিধ্বস্ত করেছে মনে হলো। একটা সাদা স্যান্ডো গেঞ্জি আর পায়ে একটা সাদা পাজামা পরে উনি বিছানায় শুয়েছিলেন। চুলগুলো কাঁচা পাকা, কান্নায় ভেসে যাওয়া চোখগুলো রক্তবর্ণ, চোখের নিচের অংশ ফোলা। ইন্দ্রদা আর আমি ঘরে প্রবেশ করতেই ডাক্তারবাবু দাঁড়িয়েলেন। ভবতোষবাবু আমাদের ইশারায় পাশে পড়ে থাকা দুটো চেয়ারে বসতে বললেন। ইন্দ্রদা ডাক্তারবাবুকে উদ্দেশ্য করে বলল, শিবরামবাবু, আপনার কথা শুনেছি। এখন কেমন দেখছেন ভবতোষবাবুকে? শরীরের কন্ডিশন যে খুব একটা ভালো তা বলবো না। প্রেশার একটু হাই রয়েছে। দুর্বল শরীরে ঘুমের প্রয়োজন এখন একটু বেশি। কুণাল আমাদের সঙ্গে আসেননি, উনি বাগানে অপেক্ষা করছিলেন। ইন্দ্রদা ঘরের চারপাশটা চোখ চিরে চিরে দেখছে, আর আমি সেই ফাঁকে শিবরামবাবুর চেহারার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। বছর 50-এর হবেন উনি। পরনে একটা গোলাপি রঙের কটক শার্ট, আদ্যিকালের কাটিং করা গেরুয়া প্যান্ট, গলায় স্টেথোস্কোপ, পকেট থেকে একটা দামি পার্কার পেন উঁকি দিচ্ছে। বয়স হলেও মাথায় ব্ল্যাক ব্রাশ করা রূপালি রঙের রেশমের মতো চুলের প্রাচুর্য, চোখ নাক কাটা কাটা, সোনালি ফ্রেমের চশমার ভেতরে গেরুয়া রঙের বুদ্ধিদীপ্ত চোখের মণি। এবার ইন্দ্রদা ভবতোষবাবুর উদ্দেশ্যে বলল, আচ্ছা, খুনের রাতে আপনি কি কোনো আওয়াজ শুনতে পাননি? কোনো কিছু অস্বাভাবিক শব্দ বা অস্বাভাবিক কিছু আপনার গোচরে আসেনি? ভবতোষবাবু মাথা নেড়ে না বললেন। ইন্দ্রদার প্রখর দৃষ্টি তখন অলরেডি ভবতোষবাবুর রুমের আনাচ কানাচ জরিপ করতে শুরু করে দিয়েছে। ডাক্তারবাবু, ডোন্ট হেজিটেট, আপনি আপনার কাজ করুন। আমরা ওনার রুমটা একটু দেখব, বেশি সময় নেব না। আচ্ছা, আপনি কি বরাবরই ভবতোষবাবু ট্রিটমেন্ট করেন? গত 2-3 বছর ধরে করছি। এই সুবাদে ওই মাঝে মাঝে মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছেটাও মিটে যায়, ওই আর কি। আমি ওনাদের হোম ফিজিশিয়ান বলতে পারেন। ওনাকে কি প্রত্যেক দিনই ঘুমের ওষুধ খেতে হয়? আমি সপ্তাহে 2 দিন প্রেসক্রাইব করেছি, তবে খুব সমস্যা হলে খেতে বলেছি। আচ্ছা শিবরামবাবু, উনি কি কানে একদমই শুনতে পান না? মানে ধরুন, আমি যে কথাগুলো বলছি এখন শুনতে না পাওয়ার মতোই। এই যেমন সামনে কেউ দাঁড়িয়ে থাকলে উনি ওই ডিপ রিডিং করে যতটা সম্ভব আন্দাজ করে রিপ্লাই দেন, তাও আবার ইশারায়। ডাক্তারবাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওনার প্রেসক্রিপশনটা একটু দেখতে পারি কি? ও শিওর, কোনার দিকে ওই টেবিলের ড্রয়ে পাবেন। প্রেসক্রিপশনটা কয়েক সেকেন্ড চোখ বুলিয়ে মৃদু হেসে ভবতোষবাবুর দিকে তাকিয়ে শিবরামবাবুর উদ্দেশ্যে বলল, মেডিসিনগুলো কি আপনি এনে দিতেন? না না, তা কেন হবে। ওনার ছোট ছেলে মৃণালের ওষুধের কোম্পানি, ওখান থেকেই মৃণাল এনে দিত। তবে কুণাল মাঝে মাঝে ওই বাইরের মেডিসিন শপ থেকে ওষুধ আনতো কিনা সে ব্যাপারে ভবতোষবাবুই বলতে পারবেন। ভবতোষবাবুর মাথাটা পেন্ডুলামের মতো দুবার এদিক ওদিক দোলাতে বুঝলাম উনি এ বিষয়ে কিছুই জানেন না। আমি ইতিমধ্যেই টেবিলের ওপরের কাপের ভেতরে কতগুলো পোড়া সিগারেটের দিকে তাকিয়ে দেখে নিলাম ওগুলো চারমিনারের পোড়া অংশ। ইন্দ্রদা এবার ভবতোষবাবুর বই খাতা ফাইলগুলো চেক আপ করতে থাকলো।
খাতার ভেতর থেকে একটা খবরের কাগজের টুকরো খুঁজে পেল। আমি মাথা ঝুঁকিয়ে দেখলাম এটা কয়েক মাস আগের একটা নিউজ পেপারের ছবি। ছবিতে দেখা যাচ্ছে মৃণালবাবুকে। আরও স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয় যে এটা একটা সার্টিফিকেটের ছবি, যেখানে লেখা আছে এমপ্লয়ি অফ দ্য ইয়ার মিস্টার মৃণাল মিত্র। ইন্দ্রদার নির্দেশে আমি মোবাইল বের করে পেপার কাটিংটার একটা ছবি তুলে নিলাম। ভবতোষবাবু অস্বস্তি ওনার চোখে মুখে আভাস দিচ্ছিল। ইন্দ্রদা পেপার কাটিংটা আবার সযত্নে স্থানে রেখে দিল। ভবতোষবাবু, একটা কথা বলা যদিও এখানে অমূলক, তবুও বলছি, খুব ভালোবাসতেন আপনার ছোট ছেলেকে, তাই না? কিন্তু প্রকাশ করতেন না। জানি না এটা কারোর ভয়ে নাকি আপনার দুর্বলতার কারণে। আপনার চিন্তা নেই, মৃণালবাবুর এই বিগ অ্যাচিভমেন্টটা আমি সস্থানে রেখে দিচ্ছি। আপনার ছেলেকে ফিরিয়ে দিতে না পারলেও ওনার খুনিকে আমি ধরবই। চলি, নমস্কার। তোষবাবু আর নিজেকে সামলে রাখতে পারলেন না, হাউমাউ করে কেঁদে উঠলেন। শিবরামবাবুর প্রতি নমস্কার গ্রহণ করে আমরা ওনাদের ঘর থেকে বেরিয়ে এলাম। আসার সময় অবশ্য কুণালবাবুর সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করল না ইন্দ্রদা। আমরা মেন রাস্তায় এসে আবার শহরের যান্ত্রিক কোলাহলে ডুব দিলাম। কিছুটা হাঁটতে হাঁটতে ইন্দ্রদা ইন্সপেক্টর জয়ন্তবাবুকে একটা ফোন করলো। হ্যালো জয়ন্তবাবু, বলছি পাখিজা বেগমের ডিটেল অ্যাড্রেসটা আমাকে একটু মেসেজ করে জানান। ফোন রাখার পর আমি ইন্দ্রদাকে জিজ্ঞাসা করলাম, এই পাখিজা বেগম আবার কি? কেন, ভবতোষবাবুর পেপার কাটিংটা লক্ষ্য করিসনি? সেটা দেখে তোর কিছুই মনে হলো না? ইন্দ্রদা মোবাইলের ছবিটা বের করে আমাকে আবার দেখালো। এ মৃণালের প্রতি অন্ধ স্নেহ। ছেলের ভালো কিছু একটা অ্যাচিভমেন্ট পেপারে বেরিয়েছিল, সেটা কাটিং করে রেখেছেন। এর বেশি আবার কি? আর তো কিছু তেমন মাথায় ঢুকছে না। ভালো করে দেখ, এমপ্লয়ি অফ দ্য ইয়ার সার্টিফিকেটটা নিচে কোম্পানির বসের সিগনেচার রয়েছে, ফুল সিগনেচার। এটা তো লক্ষ্য করিনি, পাখিজা বেগমের সিগনেচার। তাহলে কি আমরা এখন বাড়ি ফিরছি না? মোটেই না, হাতে সময় খুব কম। লাঞ্চটা রেস্টুরেন্টে সেরে এখনই রওনা দিতে হবে। মৃণালের ঘর সার্চ করার সময় তোকে ডায়েরিতে একটা ঠিকানা লিখে রাখতে বলেছিলাম, মনে আছে? ম্যানেজার মনতোষবাবুর ঠিকানা? না না, ওটা নয়, আরও একটা ঠিকানাও লিখেছিলি, মনে করে দেখ। ওটা ডিটেল অ্যাড্রেস ছিল না, তাই আপাতত জয়ন্তবাবুর মেসেজ না পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ওটা পাখিজা বেগমের বাড়ির অ্যাড্রেস। সকালে সোনালি রোদের মিষ্টি উত্তাপ যে কখন চিরবিরিয়ে গরমে পরিণত হয়েছে বুঝতে পারিনি। মাথার ওপর যেন হাই ভোল্টেজের বাল্ব জ্বালিয়ে রেখেছে কেউ। আমরা শ্যামবাজারে এসে একটা এসি রেস্টুরেন্টে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। 2 প্লেট মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা অর্ডার দিতে বললাম আমি ইন্দ্রদাকে। কি বুঝছো ইন্দ্রদা? এখনো পর্যন্ত ব্লাইন্ড বলতে পারিস। কতগুলো খটকা রয়েছে। পকেট থেকে স্যানিটাইজার বের করে 2 হাতে ঘষতে ঘষতে বলল, বাড়িতে একা ভবতোষবাবু, অথচ কিছু টের না পাওয়া। সোদপুরে বিয়ের বাড়ি, বাগানে বিড়ালের মৃতদেহ, জুতোর ছাপ, চারমিনারের টুকরো, বাগানের পূর্ব দিকের দেওয়ালে গর্ত, আলমারিতে টাকার ব্রিফকেস খোঁজার চেষ্টা, কাঠের তলায় সেলোটেপ, মৃণালবাবুর জিমেলে তরুণীর চ্যাট, ফটো ফোল্ডারে তরুণীর ছবি, চেতন ভাগাতের বইয়ের ভেতর পোস্ট কার্ড সাইজ ফটো, গ্রিটিংস কার্ড, ঘুমের ওষুধের শিশি, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন, ভবতোষবাবুর রুমে চারমিনারের টুকরো। অনেক খটকা আছে রে সমু। আমাদের লাঞ্চ ততক্ষণে টেবিলে চলে এসেছে। ইন্দ্রদার মোবাইলের বিপ বিপ শব্দে বুঝতে পারলাম পাখিজা বেগমের বাড়ির ডিটেল অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিয়েছে ইন্সপেক্টর রজত বাবু। আমরা লাঞ্চ ছেড়ে একটা পান চিবোতে চিবোতে ট্যাক্সিতে উঠলাম। পাখিজা বেগমের বাড়ি চিনতে বিশেষ বেগ পেতে হলো না। একটা প্যাটার্নের সুসজ্জিত ফ্ল্যাটের 5th ফ্লোরে এসে ইন্দ্রদা কলিং বেল বাজালো। আমার চিকেনের একটা ঢেকুর ওঠার সাথে সাথেই দরজা খুলে গেল। সামনে একটা বছর 40-এর সুশ্রী ভদ্রমহিলা কৌতূহলী দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছে। কাঁধের ওপরে হালকা ভিজে না আঁচড়ানো অবিন্যস্ত চুল, ছোট ছোট ক্ষিপ্র চোখ, ধূসর চকচকে মুখমণ্ডলেতে আধুনিকতার ছোঁয়া, হাতে একটা টিভির রিমোট। মিসেস পাখিজা বেগম, আপনি হয়তো আমাদের চিনবেন। আমি ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল,
আর এই আমার সহকর্মী সৌমাভ। মৃণালবাবুর খুনের তদন্তের ব্যাপারে কিছু কথা ছিল। ভেতরে আসতে পারি? ভেতরে এলাম। সুবিশাল ডাইনিংয়ে নরম গদিওয়ালা সোফায় বসলাম। ভদ্রমহিলা ততক্ষণে টিভি অফ করে দিয়েছেন। একটা গোলাপি রঙের নরম কাপড় দিয়ে উনি টিভির এক অংশ ঢেকে দিলেন। বলুন, কি জানতে চান? ভদ্রমহিলার গলার স্বর বেশ ঘড়ঘড়ে। আপনারা ঘটনাটা শুনেছেন নিশ্চয়ই? খুনের রাতের পরের দিন সকালেই খবর পেয়েছি। কার কাছে খবর পেলেন? আমার মেয়ে নার্গিসের কাছে। বাড়িতে আপনি এবং আপনার মেয়ে ছাড়া আর কে কে থাকেন? আর কেউ না, আমি ডিভোর্সি। মেয়েকে নিয়ে আমি একাই থাকি। আপনার মেয়ে কোথায়? পাশের ঘরেই আছে। প্লিজ ইন্দ্রজিৎ বাবু, আপনি আমার মেয়েকে এই সমস্ত ব্যাপারে জড়াবেন না। যা কিছু জিজ্ঞেস করার আমাকেই করুন। আপনার মেয়ে খবরটা কোথা থেকে পেল বলে আপনার ধারণা? নিউজ পেপারে দেখে থাকবে। মৃণাল মিত্রের সঙ্গে আপনার কোম্পানির অন্য সমস্ত সহকর্মীদের পরিমনা ছিল? দেখুন, আমি সপ্তাহে 2 দিন অফিসে যাই। আমার পক্ষে এত কিছু খবর রাখা তো সম্ভব নয়। তবে যতদূর জানি, মৃণাল ছেলেটা সত্যিই ভালো, খুবই ভালো। কাজের ব্যাপারে খুব সিরিয়াস। মৃণাল মিত্রকে 5 লাখ টাকা দেওয়ার ব্যাপারে আপনি কি বলবেন? একটা বড় দুর্ঘটনা থেকে আমার মেয়ে নার্গিসের প্রাণ বাঁচায় মৃণাল। সেজন্য খুশি হয়ে ওকে এতগুলো টাকা উপহার দিয়েছিলাম। আর আমি যদি বলি আপনার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য মৃণাল মিত্রকে এতগুলো টাকা ঘুষ দিয়েছিলেন আপনি? আপনি কি বলতে চান? কিছুই না। মৃণালবাবুর ঘর থেকে কতগুলো গ্রিটিংস কার্ড পাওয়া গেছে। মৃণালবাবুর ল্যাপটপ চেক করে এইটুকু বুঝতে অসুবিধা হয়নি যে আপনার মেয়ে নার্গিস আর মৃণালবাবুর মধ্যে একটা অন্যরকম সম্পর্ক ছিল। কি চুপ করে আছেন যে? আপনার মেয়ের নাম নার্গিস, তাই তো? মেলগুলো ওই নামেই পেয়েছিলাম। আমি চাই না আমার মেয়ের জীবনটা আমার মতো হোক। আমার হাজবেন্ড হিন্দু কাস্টের ছিল। বিয়ের কয়েক বছরের মধ্যেই আমাদের ডিভোর্স হয়। নার্গিস ওই একই ভুলের দিকে পা বাড়াচ্ছিল। মৃণালের বাড়িতে এই সম্পর্কটা জানতো? আমি একবার ফোন করে জানিয়েছিলাম। জানিয়েছিলেন নাকি থ্রেট দিয়েছিলেন? বিশ্বাস করুন ইন্দ্রজিৎ বাবু, মৃণালের ক্ষতি করার মতন কোনো ইন্টেনশন আমার ছিল না। আর 5 লাখ টাকা আমি ওকে খুশি হয়েই দিয়েছিলাম। আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য নয়, আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য ওকে আমি পার্সোনালি অনেক বুঝিয়েছি। এর ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে সেটাও বোঝানো হয়েছে ওকে। আপনার মেয়েকে একটু ডেকে দিন। প্লিজ ইন্দ্রজিৎ বাবু, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আমার মেয়েকে এই সমস্ত ব্যাপারে জড়াবেন না। প্লিজ প্লিজ। পাখিজা ম্যাডাম, আপনার মেয়ে যে এই সমস্ত ব্যাপারে আগে থেকেই জড়িত। প্লিজ আপনার মেয়েকে কাইন্ডলি একটু ডেকে দিন। আর আপনি পাশের ঘরে যান, আমি 5 মিনিট ওর সাথে কথা বলবো। ইন্দ্রদার গলার স্বর অত্যন্ত ধারালো ছুরির ফলার মতো ওনার কানে বিঁধে যায়। নার্গিস আমাদের সামনে এসে সোফায় বসে, আর ইন্দ্রদার গম্ভীর বাক্যালাপে পাকিজা বেগম মন্ত্রমুগ্ধের মতো পাশের ঘরে চলে যায়। বছর 22-23-এর মিষ্টি মেয়ে নার্গিস, মুখটা মায়া ভরা, ফর্সা মুখমণ্ডলের নিটল গাল দুটিতে গোলাপি আভা, নিকষ কালো রঙের চোখের তারাগুলি সজীব ও প্রাণবন্ত। কিন্তু কিসের যেন একটা অজানা শোক তার চোখের তলায় ধূসর কালির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। কালচে লাল রঙের ওপর কাঁচা হলুদ রঙের ফুল আঁকা সালোয়ার পরেছিল সে। মৃণালের সঙ্গে কতদিনের আলাপ আপনার? মায়ের কোম্পানিতে জয়েন করার পর। মৃণালবাবুর বাড়ির কার কার সাথে আপনার আলাপ আছে? সেরকমভাবে কারোর সাথে নয়। অর্পিতা মিত্রকে আপনি চেনেন? হ্যাঁ, নাম শুনেছি। ওর বৌদি। আপনার মায়ের অফিসে, মৃণালবাবুর অফিসের চেম্বারে কখনো দেখা করতে গেছেন? প্রায়ই যেতাম, তবে অফিস আওয়ার্সে কথা বলা পছন্দের বাইরে ছিল মৃণালের। মৃণালবাবুকে কে খুন করতে পারেন বলে আপনার ধারণা? আমি বলতে পারবো না ইন্দ্রজিৎ বাবু, তবে এটুকু বলতে পারি, আমার মা আমার ভালোর জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। ভেরি স্মার্ট মিস নার্গিস। আর কিছু জানার নেই, চলি, ধন্যবাদ। বেগমের বাড়ি থেকে দেখা করে বেরিয়ে রাস্তায় নেমেছি, ঠিক তখনই ইন্দ্রদার মোবাইলটা বেজে উঠল। মুখমণ্ডলে অদ্ভুত কুঞ্চন ও কালো সজীব ভ্রুযুগলের বক্ররেখা দেখে আন্দাজ করলাম ইন্দ্রদার অপ্রত্যাশিত সিরিয়াস কিছু ঘটনা ঘটেছে। হ্যালো জয়ন্তবাবু, হ্যাঁ বলুন। কি
এত তাড়াতাড়ি? কে তাহলে? সন্দেহ আমারও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। কি, এখনো স্বীকার করছে না? ঠিক আছে ঠিক আছে। কথা শেষ হয়ে যাওয়ার পর শুধু একটা কথাই বলল, কেসটা যে এত সহজে সমাধান হয়ে যাবে ভাবিনি রে সৌম্য। তবে এখন কোনো প্রশ্ন নয়, সোজা পুলিশ স্টেশনে গিয়ে মুখ খুলব। আমাকে এই 30 মিনিট অনেক কিছু ভাবতে হবে, জটগুলো মেলাতে পারছি না। সৌম্য, এরা খালি ট্যাক্সি দাঁড় করাতো। তুই আর কোনো কথা বলেনি ইন্দ্রদা। মাঝখানে ডানলপ মোড়ে বিসলারির বোতল কিনে একবার জল খেয়েছিল। মুখ খুলল একদম পুলিশ স্টেশনে এসে জয়ন্তবাবুর কেবিনে। দেখি ততক্ষণে হাত করা পরে বসে আছে খুনি। 4-5 জন কনস্টেবলও ঘিরে রয়েছে। ইন্সপেক্টর জয়ন্তবাবুর মুখে গর্বের হাসি। মোবাইলে একটা বাচ্চাদের গেম খেলছিলেন উনি। নাদুস নুদুস চেহারার পুলিশ অফিসার জয়ন্তবাবু একটা সিগারেট ধরিয়ে মোবাইলটা নিজের পকেটে ঢুকিয়ে কাঁচা পাকা দাড়ি মেশানো গালে হাত বোলাতে বোলাতে বললেন, বুঝলেন মশাই, ওপেন অ্যান্ড শাট কেস। ইন্দ্রজিৎ বাবু, আপনার মাথা ঘামানোর কোনো সুযোগই দেয়নি বেটা। মার্ডার ওয়েপন কোথা থেকে পাওয়া গেল? জয়ন্তবাবু খুনিকে পাশের ঘরে শিফট করে ইন্দ্রদাকে উত্তর দিলেন, আপনার ধারণাই ঠিক ইন্দ্রজিৎ বাবু। বাগানে পূর্ব দিকের মাটি খুঁড়ে একটা ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে, আর অবভিয়াসলি তাতেই খুনির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। বিড়ালের বডির কাছে যে জুতোর ছাপ পাওয়া গেছে সেটাও খুনির পায়ের সাথে মিলে গেছে। আর চারমিনার সিগারেটের টুকরো আর একটা এক্সট্রা প্রমাণ। ইন্দ্রদাকে কেমন যেন অন্যমনস্ক দেখালো। সত্যি বলতে কি, আমার এখনো বিশ্বাস হচ্ছিল না একটু আগে নতমস্তকে হাত করা বসে থাকা খুনি এত বড় কাজটা সুকৌশলে করতে পারে। কোথাও যেন কিছু একটা খটকা থেকে যাচ্ছে। ইন্দ্রদা গম্ভীর গলায় আবার সম্বিত ফিরে পেলাম। আর মৃণাল বাবুর পোস্টমর্টেম? অ্যাজ উই এক্সপেক্টেড, ছুরিকাঘাতে মৃত্যু। তবে মারা যাওয়ার আগে নিঃশ্বাস নেবার জন্য বেশ স্ট্রাগল করেছেন। তার মানে আওয়াজ যাতে না হয় সেই জন্য মুখ চেপে ছুরি চালানো হয়েছে। আর টাকার ব্রিফকেস? ওটা এখনো উদ্ধার করা যায়নি, তল্লাশি চলছে। হালকা বাঁ দিকে হেলে প্যান্টের পিছনের পকেটের একটা পার্স থেকে 50 টাকা বের করে জয়ন্তবাবু চিল্লিয়ে উঠলেন, এই কে আছিস রে, এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো। কিন্তু খুনটা উনি কেন করতে যাবেন জয়ন্তবাবু? দেখুন, যেখানে সমস্ত রকম এভিডেন্স খুনির বিপক্ষে, সেক্ষেত্রে খুনির মোটিভ খুঁজতে যাওয়াটা বোকামো নয় কি? ক্ষণে হন্তদন্ত হয়ে এলোমেলো চুলে জয়ন্তবাবুর কেবিনে ঢুকে পড়লেন কুণালবাবু। আমার বাবা খুন করেনি। আপনারা ভুল করছেন। একজন নিরীহ বোবা মানুষকে আপনারা কি করে খুনি ভাবতে পারলেন? আমার বাবাকে যে করেই হোক ফাঁসানো হয়েছে। ভবতোষ বাবুকে খুনি ভাবার পেছনে যথেষ্ট প্রমাণ আমাদের আছে। আপনারা বুঝছেন না কেন? আমার বাবা নির্দোষ। একজন প্রতিবন্ধী লোক কিভাবে খুন করতে পারে, তাও আবার নিজের ছেলেকে? বোবাকালা লোকেদের গায়ের জোরের আবার অভাব থাকে নাকি? আপনি তো ভালো করেই জানেন, যাদের কোনো ইন্দ্রিয় অচল থাকে তাদের বাকি ইন্দ্রিয়গুলো সাধারণ লোকের তুলনায় আরো দ্রুত। আর তাছাড়া আপনার বাবা এককালে বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন, তাই আপনার প্রতিবন্ধী কথাটা ধোপে টিকবে না। প্লিজ ইন্দ্রজিৎ বাবু, আপনি অন্তত কিছু বলুন। তা পুরোপুরি সাইলেন্ট হয়ে বসে আছি। ইন্দ্রদা মিনমিনে গলায় উত্তর দিল, প্রমাণকে তো অবহেলা করা চলে না কুণালবাবু। যদিও আমার এখনো বিশ্বাস ভবতোষ বাবুর পক্ষে এই কাজ করাটা বেশ ডিফিকাল্ট। যতক্ষণ না টাকার ব্রিফকেস উদ্ধার হচ্ছে, ভবতোষ বাবু এখন আমাদের অবজারভেশনে থাকবেন। আপনি এখন বাড়ি যান কুণালবাবু। চায় অপমানে মাথা নত করে বেরিয়ে যান কুণালবাবু। কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে যাওয়া ঘটনাগুলো আর আমাদের চিন্তাভাবনাগুলো সব তালগোল পাকিয়ে জগা খিচুড়ি হয়ে যাচ্ছিল। ইন্দ্রদাকে এরমভাবে ঘেঁটে যেতে আগে দেখিনি কখনো। ভবতোষবাবুর হাত করা পড়া অবস্থায় দেখে আমি যতটা না চমকেছি, তার থেকে অনেক বেশি চমকে প্রায় চেয়ার থেকেই পড়ে যাচ্ছিলাম ইন্দ্রদার পরের কথাগুলো শুনে। আচ্ছা জয়ন্তবাবু, আপনি কি বিবাহিত? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? একদিন আপনার বাড়িতে যাওয়া যায়? মানে আমি আর সৌম্য। অলওয়েজ ওয়েলকাম ইন্দ্রজিৎ বাবু। কিন্তু আমি বাড়িতে একাই থাকি। আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আপনার মিসেসের কাছেও একই কথা শুনলাম। আমি আর সৌম্য পাখিজা বেগমের বাড়ি হয়েই থানায় আসছি।
জয়ন্তবাবু বাতাস বেরিয়ে যা বেলুনের মতো চুপসে গেলেন। ওনার চোয়াল আস্তে আস্তে শক্ত হতে লাগলো। আপনি তো অনেক কিছুই জেনেছেন দেখছি। এগুলোকে কাইন্ডলি এই হত্যা রহস্যের সাথে গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না মিস্টার সান্যাল। তবে আপনার দূরদর্শিতার প্রশংসা না করে পারছি না। কথাটা দূরদর্শিতা হবে না, হবে দৃষ্টিশক্তি জয়ন্তবাবু। আপনার মোবাইল স্ক্রিন সেভারে ও আপনার ওয়ালেটের মধ্যে আপনার স্ত্রীর ছবিটি খুব যত্ন করেই রেখে দিয়েছেন দেখছি। আর এটা শুনলেও খুশি হবেন, পাখিজা বেগমের বাড়িতেও আপনি, উনি এবং আপনাদের একমাত্র মেয়ে নার্গিসের একটা ফটো ফ্রেম টিভির পাশে টেবিলে সাজানো আছে আজও। আজ উঠি জয়ন্তবাবু, চল সৌম্য। ও হ্যাঁ, একটা কথা, ভবতোষবাবু যাতে কোনো অসুবিধা না হয় সেটা খেয়াল রাখবেন আশা করি। আমার মতে এটা আর ওপেন অ্যান্ড শাট কেস নয়। আই থিঙ্ক খুব ঠান্ডা মাথায় একটা একটা করে এভিডেন্স প্লান্ট করে ওনাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসাতে পারে বলে তোমার মনে হয় ইন্দ্রদা? এখনো পর্যন্ত সবকিছুই তো ঘোলা দেখছি রে সোমু। কোনো কিছু বেচাল না চাললে কিছুই প্রেডিকশন করা যাচ্ছে না। রাত 9টা। আমি গালে হাত দিয়ে বসে ভারত পাকিস্তান ম্যাচ দেখছিলাম। ইন্দ্রদা ওর মোবাইলের হেডফোনে পিঙ্ক ফ্লয়েডের গান শুনছিল। মাঝে মাঝে আমাদের কথোপকথন চলছিল। এই দুদিন ভবতোষ মিত্রের জন্য খুবই দুঃখ হচ্ছিল। বারবার মনে হচ্ছিল ওনাকে চক্রান্ত করে খুনের দায় জড়ানো হয়নি তো। আচ্ছা ইন্দ্রদা, সকালে কোথায় গিয়েছিলে? মিত্তির বাড়ির সম্পর্কে ডিটেলস খবর আনতে। কোথায়? প্রতিবেশীদের ঘরে। কিছু জানতে পারলে? না, তেমন কিছু নয়। তখন আমাদের ঘরের দরজাটা যেন একটা দমকা হাওয়ায় খুলে গেল, কিন্তু বাইরে তো বাতাস বইছে না। অন্ধকার যানবাহনের কোলাহলের মাঝে শহরের আলোগুলো প্রদীপের মতো জ্বলছে। হঠাৎ কালো বোরখা পরা একজনের আবির্ভাব হলো আমাদের দরজার সামনে, হাতে চকচকে ছুরি। ইন্দ্রদা সোফা ছেড়ে লাফিয়ে উঠে পড়েছে। কে আপনি? আমার তো ভয় মুখ শুকিয়ে আসছিল। আগন্তুক হি হি শব্দ করে হেসে উঠল। বোরখা পরা মুখটা একদম অদৃশ্য। বিকট হেঁড়ে গলার স্বরে মোলায়েম আভা শুনে মনে হলো আগন্তুক বোধহয় মহিলা। সারা শরীর আবৃত, এমনকি হাত দুটো সার্জিক্যাল গ্লাভস পরিহিত। সুতরাং চেনার কোনো উপায় নেই যে কে। হাতে কাঁচের চুড়ি আর পায়ে স্লিডার্সের স্যান্ডেল ছাড়া আগন্তুককে আর কোনোভাবেই ডেসক্রাইব করার উপায় নেই। ভারিক্কি গলায় বোরখা পরা সেই মহিলা বলে উঠল, আজ রাত 11টা নাগাদ মনতোষ ব্যানার্জি ওর নিজের অফিসেই খুন হবে। কে আপনি? আর আপনি আমাকেই বা জানাতে এসেছেন কেন? এটা আপনার জন্য একটা ইনফরমেশন মিস্টার সান্যাল। পারেন তো ওই কুত্তাটাকে প্রোটেক্ট করুন। ইন্দ্রদা ক্রমশ টেবিলের দিকে পিছিয়ে আসছিল। মেয়েটা আবার চিৎকার করে উঠল, এই ডিটেকটিভ, একদম চালাকি করবেন না, রিভলভার বের করবেন না। বলেই আগন্তুক চকচকে ছুরিটা ঘোরাতে লাগলো। কাঁচের চুড়িগুলো ঝনঝন শব্দ করে বেজে উঠল। মুহূর্তের মধ্যে আর এক অভাবনীয় ঘটনা ঘটল। হাতে ছুরিটা ঘোরাতে গিয়ে মেয়েটার হাত থেকে মেঝেতে কার্পেটে পড়ে গেল। ইন্দ্রদা বিদ্যুৎ গতিতে টেবিলের ড্রয়ার টেনে রিভলভার বের করে উদ্ধত হলো, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা বিফলে গেল, কারণ মেয়েটির দানবীয় হাত দুটো তখন আমার গলায় চেপে বসেছে। ইন্দ্রদা ততক্ষণে হাত তুলে স্যালেন্ডার করে দিয়েছে। মেয়েটার মুখ দেখাও গেল না, খুব উগরে আসছিল ওর গলার স্বর থেকে। মিস্টার সান্যাল, চালাকি করেছেন তো মরেছেন। আপনার পার্টনার 1 মিনিট এই অবস্থায় থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। তাই চালাকি না করে ছুরিটা তুলে আমার হাতে দিন। ইন্দ্রদার চোয়াল শক্ত হয়ে গেছে। মেয়েটির কথা মতো ছুরিটা ওর হাতে তুলে দিতেই ও ঘর ছেড়ে পালিয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই ইন্দ্রদা পিছনে ধাওয়া করল। আমি গলায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়েছি। মিনিট 5 বাদে ইন্দ্রদা ফিরে এলো। ধরতে পারলাম না। তুই ঠিক আছিস তো সমু? দিয়ে তখন কুই কুই আওয়াজ বেরোচ্ছে। কি জোর গলা চিপেছিল গো ইন্দ্রদা, ভূত পেতের হাত না হলে আশ্চর্য হব না। না না না, ভূত প্রেত নয়। কে মোটামুটি আন্দাজ করতে পারছি। রিভলভারটা লোড করা ছিল না।
নাহলে আজই ওর ভবলীলা সাঙ্গ করে দিতাম। বলা শুনে কিছুই আন্দাজ করতে পারলাম না। কিছু কিছু মানুষের গলার স্বর পরিবর্তনের অসম্ভব দক্ষতা থাকে সৌম্য। আর তাছাড়া চেনা কেউ হবে তুই ভাবছিস কি করে? চেনা কেউ তো অচেনা কাউকে পাঠিয়েই এই ইনফরমেশনটা দিতে পারে। গ্লাস থেকে দুটক জল খেয়ে নিয়ে বললাম, আচ্ছা ইন্দ্রদা, মনতোষ বাবুকে কেউ খুন করতে যাবে কেন? হতে পারে লোকটা মৃণাল বাবুর মৃত্যু সম্পর্কে কিছু জানে, কিন্তু বাড়ি বয়ে এসে ওনাকে খুন করা হবে সেটাই বা তোমাকে জানাতে এলো কেন? ওকে দেখলাম ওর চোখ স্থির হয়ে ভুরু দুটো ভীষণভাবে বেঁকে গেছে। খুব গম্ভীর কিছু চিন্তা করলে ওর এরকম হয়। সব কেনর উত্তর এখনই ভাবছি না সৌম্য। আচ্ছা বলতো, বোরখা পরা মেয়েটার মুখ তো দেখা গেল না, কিন্তু হাতে কি দেখলি বলতো? ছুরি? না না না, অন্য কিছু ভাব সৌম্য। তাহলে কি গ্লাভসের কথা বলছো? সার্জিক্যাল গ্লাভস? সে তো ডাক্তাররা ব্যবহার করে। চোখ বন্ধ করে ভাব সৌম্য। কাঁচের লাল চুড়ি ইন্দ্রদা। এক্স্যাক্টলি সৌম্য, আমিও এটাই ভাবছিলাম। কোথায় দেখেছি সেই চুড়ি মনে পড়ছে? মনে আসতেই বুকটা সামান্য কেঁপে উঠল। হ্যাঁ, মনে পড়েছে, মালবীর হাতে দেখেছিলাম ওই একই চুড়ি। ঠিক বলেছিস সৌম্য। তাহলে তো ব্যাপারটা সোজা ঠেকছে না। সে সোজা উল্টো যাই হোক সৌম্য, এখন অফিসে একটা ফোন করা দরকার। হ্যালো বলার আগেই আমি ইন্দ্রদার ম্যানেজারের কথাগুলো পাশের ঘরের রিসিভার কানে লাগিয়ে শুনতে শুরু করলাম। হ্যালো, মিস্টার মনতোষ ব্যানার্জি, আমি ইন্দ্রজিৎ সান্যাল বলছি। এখনো আমার পেছনে লেগে রয়েছেন? মৃণালের খুনের সমাধান হয়ে যাওয়ার পরেও? সেটা আপনার ভালোর জন্যই মিস্টার ব্যানার্জি। কেন, কি হয়েছে বলুন তো? শহরে নতুন রিলিজ হওয়া সিনেমাটা দেখেছেন তো মিস্টার ব্যানার্জি? এসব আবোল তাবোল বলার জন্য আমাকে ফোন করেছেন? কাল রাত্রির অন্ধকারে সিনেমাটা একবার দেখে নেবেন মনতোষ বাবু। রাত করে বাড়ি ফেরাটা তো আপনার ডেইলি রুটিন। অবাস্তব ভূতের ভয় দেখাচ্ছেন আমাকে ইন্দ্রজিৎ বাবু। তার চেয়ে বলুন না, আমার সাথে আপনার দরকার মৃণালের খুনের ব্যাপারে কিছু ইনফরমেশন জানার জন্য। জানেন, অফিসে কাজে আমাকে রাত 1-2 পর্যন্ত থাকতে হয় অফিসে, তারপর একাই বাড়ি ফিরি। আর আপনি কিনা আমাকে ভূতের ভয় দেখাচ্ছেন? আপনি পারেনও বটে মিস্টার সান্যাল। যাই হোক, সাবধানে থাকবেন আজ রাতে, বিশেষ করে রাত 11টা নাগাদ। রাখলাম। ফোনটা নামিয়ে ইন্দ্রদা আমাকে বলল, অফিসে একবার আমাকে যেতেই হবে। তোর যাওয়াটা রিস্কি হয়ে যাবে, তুই বাড়িতে থাক। তবু যাবো ইন্দ্রদা, না করো না প্লিজ। ঠিক আছে, চল তবে। 11টার মধ্যে আমাদের পৌঁছতে হবে। চ, বেরিয়ে পড়ি। কিছু স্ন্যাক্স নিয়ে নে, রাতের খাবারটা আজ আর কপালে নেই মনে হচ্ছে। তত্তর করে সময় পেরিয়ে গেল। গাড়িতে করে আমরা অফিসের কাছে চলে এলাম। 11:05 তখন। আমরা অফিসের ক্যাম্পাসে সন্তর্পণে ঢুকে পড়লাম, আর গাড়ি পার্ক করার একটা গ্যারেজে একটা কালো রঙের স্করপিওর পিছনে আত্মগোপন করে থাকলাম। কোনো সিকিউরিটি গার্ডের পাত্তা পাওয়া গেল না। বাইরের কোনো লোকের পক্ষে অফিস চত্বরে সোজাসুজি ঢুকে পড়া এবং ওপরে চলে যাওয়া মোটেও কঠিন কোনো কাজ না। এখানেই ঘাপটি মেরে থাকতে হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। পুলিশে ফোন করতে পারো তো ইন্দ্রদা? সে সময় আর কোথায় পেলাম? এই চুপ, কি যেন আসছে। হ্যাঁ, ঠিক তখনই একটা হাওয়াই চটি পড়া পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ইন্দ্রদা টর্চ মারল না। আবছা স্ট্রিট লাইটের আলোয় দেখতে পেলাম সাদা কাপড় পরা এক বুড়ি এদিকেই এগিয়ে আসছে। মুখ দেখা যায় না, কিন্তু মনে হলো ছদ্মবেশী কেউ নয় তো। আমরা ফলো করব বলে ঠিক করলাম, কিন্তু সেটা করার আর দরকার হলো না, কারণ বুড়িটা অফিসের দিকে পা না মারিয়ে সোজা অফিসের পিছন দিকে চলে গেল। ওখানে একটা বস্তি রয়েছে, হয়তো সেখানেই ঘরটর হবে। আশপাশটা পরিষ্কার থাকায় সাপখোপের খুব একটা ভয় না থাকলেও মশার হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছিল না। ঘড়িতে তখন 11:10। কারোর কোনো পাত্তা নেই। তবে অফিসের দোতলায় যে মনতোষ ব্যানার্জি রয়েছেন তা বোঝা যায়, কেননা তখনও টিউবের আলো উঁকি মারছে জানলা দিয়ে। মনে মনে ভদ্রলোকের সাহসের প্রশংসা না করে পারলাম না। একা অফিসে থাকাটা এই রাত্রে খুব একটা সোজা ব্যাপার নয়।
হঠাৎ একটা আর্তনাদ ভেসে এলো দোতলা থেকে। ইন্দ্রদা বিদ্যুৎ গতিতে ছুটে গেল মেন দরজা দিয়ে সেই দোতলায় ওঠার সিঁড়িতে। আমিও প্রায় সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। সিঁড়ি দিয়ে সোজা অফিসের দোতলায় গিয়ে মনতোষ ব্যানার্জির রুমে প্রবেশ করলাম। আমি আর ইন্দ্রদা অবাক বিস্ময়ে চেয়ে দেখলাম মনতোষ ব্যানার্জির লাশ মেঝেতে, বুকে ছুরি গাঁথা, রক্তে ভেসে যাচ্ছে গোটা মার্বেলটা। মুখ বিকৃত দেখেই বোঝা গেল একবার চিৎকার করেই শেষ হয়ে গেছেন উনি। ইন্দ্রদা ছুটে গেল সোজা সরু ব্যালকনি পেরিয়ে একটা খোলা দরজার দিকে। অফিসের পিছনের দরজাটার দিকে তাকিয়ে বলে উঠল, খুনি পেছনে দরজাটা দিয়ে এসে দ্রুত খুনটা করে পেছনে দরজা দিয়ে পালিয়ে গেছে। আমার চোখ পড়ল মেঝের কোনায় পড়ে থাকা একটা সাদা কাপড়ের দিকে। কিছুই বুঝতে আর বাকি রইল না। সেই বুড়ি আসলে ছদ্মবেশী খুনি। অফিসের পিছনের দরজা খোলা ছিল, সে সেই দিক দিয়েই খুন করে পালিয়েছে। আমার গলাটা অজানা আতঙ্কে কেঁপে উঠল। ইন্দ্রদা, একবার পুলিশে খবর দিলে ভালো করতে না? খুব বড় ভুল করলাম রে সৌম্য, বুড়িটার ওপর মনোযোগটা না দিয়ে। তা না হলে হয়তো ম্যানেজারকে বাঁচানো যেত। ইন্দ্রদা আর আমি এক মুহূর্ত সেখানে না থেকে পুলিশকে ইনফর্ম করে সোজা বাড়িতে চলে এলাম। রাতে ডিনার করার কোনো মানসিকতা ছিল না আর। চোখের সামনে রক্তমাখা মনতোষবাবুর লাশটা বারবার ভেসে উঠছিল। ইন্দ্রদা হাত পা ধুয়ে তোয়ালেতে মুখ মুছতে মুছতে বলল, তোর কি মনে হয় সৌম্য, খুনি খুন করবার আগে আমাকে ইনফর্ম করলো কেন? আমাকে না জানিয়ে তো আরো সহজে বিনা টেনশনে ছুরি মেরে সে পালাতে পারতো। আমি কপালের ঘাম মুছতে মুছতে বললাম, আমারও সেটাই সংশয় হচ্ছে। আশা করি সেটা তোমার মাথাতেও এসেছে ইন্দ্রদা। খুনি তোমাকে ফাঁসাতে চেয়েছিল, তাই ইন্টেনশনালি আমাদের অকস্থলে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য ঘটনাস্থলে তোমার আর আমার পায়ের ছাপ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। যদিও বা অন্য কিছু পাওয়ার আশা থাকে, সেটা পুলিশ ডিপার্টমেন্টে ইন্দ্রজিৎ সান্যালের মতো প্রখর দৃষ্টিসম্পন্ন আর কেউ না থাকায় চাপা পড়ে যাবে। আর ফিঙ্গারপ্রিন্ট? ইন্দ্রদা ওর দুটো হাতের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। ফরেন্সিক এক্সপার্ট তোমার আর আমার সঙ্গে সেটা ম্যাচ করাতে যাবেই বা কেন? আর যদি ফিঙ্গারপ্রিন্ট মার্ডার ওয়েপনই থেকে থাকে? তুমি কি বলতে চাইছো বলো তো ইন্দ্রদা? বোরখা পরা মেয়েটির হাতে যে ছুরিটা দেখেছিলি, সেটা দিয়েই ম্যানেজারকে খুন করা হয়েছে। ওই দুটো যে সেম ছুরি সেটা আমার নজরে এড়ায়নি। আর ভুলে যাস না, ওই ছুরিটাই আমি মেঝে থেকে তুলে বোরখা পরা মেয়েটার হাতে দিয়েছিলাম। সর্বনাশ! তাহলে তো তোমাকে ফাঁসানোর জন্য পুরো প্রি প্ল্যান করা হয়েছে। কিন্তু কেন কেউ এরম করবে? কেন কেউ এরকম করবে তার এক্সপ্লেনেশন আমার কাছে রয়েছে। আমাকে 2 দিন সময় দিন, আরও কিছু এভিডেন্স দরকার জয়ন্তবাবু। পরদিন সকাল 9টা নাগাদ ফোনের রিং বেজে উঠেছিল। ফোনের রিসিভারটা ধরে ইন্দ্রদার বিস্ময়ের ভাবটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। ইন্দ্রদার রিসিভার নামিয়ে রেখে ওর টেবিলে মুখে কুলু পেটে বসে গেছে। পুলিশের সন্দেহের তালিকায় যে ওর নাম রয়েছে তা হাবেভাবেই টের পেলাম। এখন কি করবে ভাবছো? প্রথম কাজ ওই বোরখা পরা মেয়েটাকে খুঁজে বের করা। সেই যে বুড়ি সেজে গিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। খুন দুটো কি একই লোকের কাজ বলে তোমার মনে হয়? একই লোকের কাজ হতে পারে না, তবে কানেকশন তো কিছু একটা রয়েছেই। সৌম্য, আমি আসলে ভাবতে পারিনি জানিস তো, কালকের ওই বোরখা পরা আগন্তুক খুনটা করতে যে সাহসী কুলাবে। তার মানে তুমি আন্দাজ করতে পেরেছ মহিলাকে। ইন্দ্রদা একটা আতশ কাজ দিয়ে ঝিলিক সেনগুপ্তর দেয়া সেই ফটো ফ্রেমটা নিখুঁত দৃষ্টিতে পরখ করে দেখছিল। সৌম্য, তোর ঝিলিকদি তোকে কি কথা বলেছিল মনে আছে? আবার বলেছিল তুমি কথা ঘোরাচ্ছ ইন্দ্রদা। আরে না না, সে যে ফোন নাম্বার চেয়েছিলি না? মুচকি হেসে বললাম, সেই হেয়ালিটা তাই তো? বলেছিল তোমার ইন্দ্রদাকে বলো আমার মোবাইলের নম্বরের কিছুটা অংশ আছে তোমার ইন্দ্রদার নামে, কিছুটা অংশ আছে তার পেশায়, কিছুটা আছে আমার ফোন কলে, আর শেষেরটা আমার ফটো ফ্রেমে। আমার মোবাইলে নাম্বারটা সেভ করে দে। মানে তুমি বুঝতে পেরেছো নাম্বারটা? 9434689115। প্রথমটা তোমার নামের লেটার ইন্দ্রদা, অর্থাৎ I, 9th লেটার।
আর দ্বিতীয়টা তোমার পেশা ডিটেকটিভ, অর্থাৎ ডি, 4th লেটার। সুতরাং 9-4 এটা বুঝেছিলাম, কিন্তু তার পরেরগুলো? তারপরেরগুলো ওর ফোন করে, যে যে ডেটে ফোন করেছিল সেই দিনগুলো মনে আছে নিশ্চয়ই। আমার কেন মনে থাকতে যাবে? তবে বুঝলাম 3 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, তারপর 11 তারিখ। তার মানে 9434689111 দাঁড়ালো। কিন্তু শেষ 5 নাম্বারটা? শেষের ডিজিটটা রয়েছে এই ফটো ফ্রেমের ছবিতে। আতস কাঁচটা দিয়ে লক্ষ্য কর, স্পষ্ট দেখা যাচ্ছে। এত সব হেঁয়ালির মানে কি? সেটা তো না বুঝলেও চলবে সৌম। নাম্বারটা সেভ করেছিস তো? এবার বাইরে বাগানে গিয়ে ফুল গাছগুলো একটু জল দিয়ে আয় যা। দেখো, তোমাদের কথার মাঝখানে থাকার মতো ছেলে আমি নই। আর এমনিতেই আমি আজ একবার কলেজ স্ট্রিট যাব, কিছু বই কেনার আছে। বিকেলেই যাব ভেবেছিলাম, তবে এখনই যাচ্ছি। তোমরা চুটিয়ে প্রেম আলাপ করো। একটু রেগে মেগেই টি শার্ট গায়ে চাপিয়ে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। একটা কিরিটি অবনিবাসের খণ্ড আর বায়োলজির একটা রেফারেন্স বুক কিনে লাঞ্চের আগেই বাড়ি ফিরে এলাম। ইন্দ্রদা এর মধ্যে ওর কথাবার্তা শেষ করে বাইরে থেকে ঘুরে এসে শানটান ছেড়ে নিয়েছে। কিছুক্ষণ আগেই বাইরে বেরিয়েছিল, তা ওর বাইকের ইঞ্জিনে হাত দিয়ে বুঝেছিলাম। তখন ইন্দ্রদার প্রিয় রথটাও ঠান্ডা হয়ে যায়নি। ফ্রেশ হয়ে নেওয়ার পর ইন্দ্রদা খাবার টেবিলে বসলো। বললাম, এর মধ্যে বাইকে করে দেখাও করে এসছো নাকি? খুব রেগে আছিস মনে হচ্ছে, গাছে জল দিতে বলেছিলাম বলে। না, দেখা করতে যাইনি, তবে বাইরে একবার বেরিয়েছিলাম মোবাইলের দোকানে। নিশ্চয়ই রিচার্জ করতে? মোটেও না সৌম্য, এই কেসের ব্যাপারেই মোবাইলের দোকানের ছোকরাটার সঙ্গে একটু দরকার ছিল। তুমিও তো দেখছি হেঁয়ালি করা শুরু করে দিলে। মধ্যাহ্নভোজের পর আমি শটাং শুয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। ইন্দ্রদা অবশ্য ক্রাইম ডিপার্টমেন্টের কি একটা কাজের জন্য বেরিয়েছিল, বলেছিল ফিরতে রাত হবে। সন্ধ্যার দিকে বায়োলজির নোট লেখা শেষ করে আমি কিরিটীয় মনিবাসটা খুলে বসলাম। এই কয়েকদিনের মধ্যে শহরে দুটো রহস্যজনক খুন ঘটেছে। অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনো রকমেই গল্পের বইতে মন দিতে পারছিলাম না। মৃণাল মিত্র এবং মনতোষ ব্যানার্জি খুনে সাসপেক্টদের একটা খসড়া তৈরি করে প্রত্যেকের জবানবন্দিগুলো ভাবার চেষ্টা করলাম। 1 ভবতোষ মিত্র, 2 ওনার বড় ছেলে কুণাল মিত্র, 3 কুণাল মিত্রবাবুর স্ত্রী অর্পিতা মিত্র, 4 অর্পিতা দেবীর ডাক্তার বাবা শিবরাম অধিকারী, 5 কাজের মেয়ে মালতী, 6 মৃণাল মিত্রর বস পাকিজা বেগম, 7 পাকিজা বেগমের মেয়ে নার্গিস। একটা লিস্ট তৈরি করে আমি ডায়েরিতে লিখে ফেললাম পরপর। অবশ্য বোরখা পরা সেই মেয়েটি মালবী। নার্গিস, পাকিজা বেগম, এদের মধ্যে কেউ একজন হলে আশ্চর্য হব না। ইন্দ্রদা বাড়ি ফিরল রাত্রি 9টার দিকে। ডায়েরিটা দেখে মুচকি হেসে বলল, সৌম্য, আরেকজন সাসপেক্টকে বাদ দিচ্ছিস কেন? কে বলো তো ইন্দ্রদা? কেন, আমাদের ইন্সপেক্টর জয়ন্তবাবু। ভুলে যাস না, উনি পাকিজা বেগমের এক্স হাজবেন্ড। গড, তাহলে তো এটাও হতে পারে। ট্যাক্সের বিল মিটিয়ে ইন্দ্রদার দরজার কলিং বেল বাজালো। আমারও ইন্দ্রদার পরদিন সকাল সকাল কুণালবাবুর বাড়িতে পৌঁছানোটা ওনার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। দরজা খোলা মাত্র চমকে উঠলেন উনি। ইন্দ্রদা ওর সানগ্লাস খুলতে খুলতে বিনা অনুমতিতেই ঘরে ঢুকে গম্ভীর গলায় কথাগুলো বলতে শুরু করলো। অবাক হওয়ার কিছুই নেই মিস্টার কুণাল মিত্র। আপনারা এই সময়ে আবার? আপনার ভাইয়ের মৃত্যুর কিনারা করতে এসেছি। আমি ঘরে ঢুকে পড়লাম। ইন্দ্রদা একটা চেয়ার টেনে ডাইনিংয়ে অলরেডি বসে পড়েছে। কি বলছেন কি ইন্দ্রজিৎ বাবু? বাবাকে ফাঁসি এখন তদন্ত করতে এসেছেন, আর নিজেও তো মনতোষ ব্যানার্জিকে। জাস্ট শাট আপ মিস্টার মিত্র, আমি পুলিশের নির্দেশে এখানে এসেছি। একটু ঘাবড়ে গিয়েছিলেন উনি ইন্দ্রদার অপ্রত্যাশিত দাবদানিতে। মিনমিনে গলায় কুণালবাবু বললেন, না, আসলে ইন্সপেক্টর জয়ন্তবাবুর মুখে শুনছিলাম মনতোষবাবুকে যে অস্ত্র দিয়ে মার্ডার করা হয়েছে তাতে নাকি আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে। তার মানে কি? ভুল শোনেননি মিস্টার মিত্র, তবে এখন আপনাকে কয়েকটা প্রশ্ন করব। কুণালবাবুর চোখ ছলছল করে উঠেছে, গলার স্বর বুঝে আসছিল ওনার। কিন্তু আমার বাবার উপর তো
যা হবার তা হয়ে গেছে। ভাইটাকেও অকালে হারালাম, আর এদিকে বাবাকে এই বুড়ো বয়সে এত হ্যারাসমেন্ট সহ্য করতে হচ্ছে। কে বলল আপনার বাবার উপর কোনো টর্চার হয়নি টিল নাও? আমি ইন্সপেক্টরকে প্রথম থেকেই বুঝিয়েছিলাম উনি খুনি নন। তবে খুনি কে সেটা তো বলুন। তার তো শাস্তি হওয়ার দরকার, কেন তাকে গ্রেপ্তার করছেন না? খুনিকে তা আপনিও ভালো করে জানেন কুণাল বাবু। স্বীকার করুন আমার কাছে, আপনার ভালোর জন্যই বলছি। ইতিমধ্যে কুণালবাবু স্ত্রী এসে সোফায় বসেছেন। সেদিনের মতো আজ ওনার হাতে গ্লাভস ছিল না। আজকে কেন জানি না খিটখিটে অর্পিতা মিত্র বেশ শান্ত হয়ে বসে আছে এবং আমাদের কথাবার্তা হজম করছে। ইন্দ্রদা আবার বলতে শুরু করলো, ঠিক আছে, আপনাকে বলতে হবে না, কিন্তু না বললেও সত্যিটা কখনো চাপা থাকে না মিস্টার এন্ড মিসেস মিত্র। আচ্ছা অর্পিতা দেবী, মালতী আজ কাজ করতে আসেনি? না, শরীর খারাপ বলে ছুটি নিয়েছিল। আপনারা কথা বলুন, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করছি। অর্পিতা দেবী কেমন যেন পাশ কাটিয়ে উঠে যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচেন বলে মনে হলো। ইন্দ্রদার মুখে আলতো হাসি আর আমার সঙ্গে চোখাচোখি হয় বুঝতে পারলাম মিসেস মিত্রর এরকম অদ্ভুত পরিবর্তন ইন্দ্রদারও বেশ নাটকীয় মনে হয়েছে। কুণালবাবু কম্পিত হস্তে টেবিলের উপরে রাখা একটা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে বললেন, একটা সিগারেট ধরাতে পারে ইন্দ্রজিৎ বাবু? অবশ্যই, বাড়ি আপনার, সিগারেট আপনার, সিগারেট খাবেন না কেন? এত টেনশন নেওয়ার মতন কিছুই হয়নি, তবে যা জানেন একটু খোলসা করলে ভালো হতো। উনি সিগারেট ধরিয়ে একটা টান মেরে ইন্দ্রদার চোখে চোখ রেখে বললেন, আপনি কতটুকু জানেন ইন্দ্রজিৎ বাবু? ধরে নিন পুরোটাই। তাহলে আমার কাছে এসেছেন কেন? খুনিকে ধরে আমার বাবাকে মুক্তি দিন না। খুব কষ্টের মধ্যে দিন কাটিয়েছে এই কদিন, প্লিজ কিছু একটা করুন। হঠাৎ টেলিফোনের রিং বেজে উঠল। কুণালবাবু চমকে উঠলেন। অবশ্য দুবার বেজেই ফোনটা কেটে গেল। অর্পিতা দেবী পাশের রান্নাঘর থেকে বলে উঠলেন, উফ বাবারে, আবার সেই ফোন, কাল থেকে ডিস্টার্ব করে যাচ্ছে। কয়েক সেকেন্ড যেতে না যেতেই আবারও ক্রিং ক্রিং করে টেলিফোন বাজতে শুরু করলো। ইন্দ্রদা চটজলদি বলে উঠল, আপনাদের দুটো রিসিভার না? আপনি ফোনটা তুলুন কুণাল বাবু, আমি অন্য রিসিভারে কান লাগিয়ে শুনছি। 6-7 বার বাজার পর কুণালবাবু কাঁপা হাতে রিসিভার তুললেন, আর প্রায় তার সঙ্গে সঙ্গে ইন্দ্রদাও। আমি শুধু কুণালবাবুর হ্যালোটা শুনতে পেয়েছিলাম। ওপাশ থেকে ইন্দ্রদাও কুণালবাবু কী যে শুনছে তা বোঝা দুঃসাধ্য। কুণালবাবুর শেষ কথাগুলো আর্তনাদের মতো শোনালো। আপনি কে? হ্যালো, আপনি কে বলছেন? জবাব দিচ্ছেন না কেন? কাল থেকে ডিস্টার্ব করে যাচ্ছেন। রেখে দিয়ে ইন্দ্রদাও ধপ করে চেয়ারে বসে পড়ল। কুণালবাবু অবাক বিস্ময়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। তখনও আত খাওয়া সিগারেটটা তার হাতে ধরা। ইন্দ্রদা মুখ খুলল। সৌম এইমাত্র যে ফোনটা করেছিল তার গলাটা অবিকল আমার মতো। বলল, ইন্দ্রজিৎ সান্যাল বলছি, নিজের কৃতকর্মের ফল ভোগার জন্য প্রস্তুত হও। কিন্তু কেমন ভাবে সম্ভব এটা? আমার পেছনে কেউ ষড়যন্ত্র করছে, কিন্তু কিন্তু একই গলার স্বর, একই বাচনভঙ্গি আপনার মতো, সব সব একই। এটা কি করে সম্ভব হয়? আমার আমার কেন জানি না মনে হচ্ছে আমাকেও বাবার মতো ফাঁসানো হচ্ছে। কোনো চতুর লোকের কাজ এটা, পুরোটাই প্রি প্ল্যান। প্রথমে ভবতোষ বাবুকে ফাঁসানো, তারপর আমাকে, সবশেষে কুণাল বাবু। আমার স্বামীকে বাঁচান ইন্দ্রজিৎ বাবু, কিছু একটা নিয়ে খুব আতঙ্কিত হয়ে আছে কাল থেকে। আমি আস্তে আস্তে পরিবারের সবাইকে হারাতে চাই না ইন্দ্রজিৎ বাবু। ততক্ষণে চা নিয়ে হাজির হয়ে গেছেন অর্পিতা দেবী। আচ্ছা, আপনার স্টুডিওর কোনো লোকের ওপর সন্দেহ হয় যে এমন গলা নকল করে ফোন করতে পারবে? না ইন্দ্রজিৎ বাবু, সেরকম তো কাউকেই মনে হয় না। আচ্ছা, কাল বা পরশু কিছু আশ্চর্য ঘটনা আপনার নজরে এসছে? নতুন কোনো লোকের সাথে পরিচয় বা কারোর সাথে কথা কাটাকাটি? দেখুন, রিসেন্ট যে শর্ট ফিল্মের উপর কাজ চলছে তাতে আমরা 4 জন রয়েছি। কারো সাথেই তো আমার শত্রুতা নেই। 4 জন কে কে? অর্পিতার বাবা মানে ডাক্তার শিবরাম বাবু,
আমি নিজে, নার্গিস, আর আমার বহুদিনের পরিচিত এক বন্ধু। নার্গিসকে আপনি চিনতেন? বেশি দিনের আলাপ না, সপ্তাহখানেকের হবে। এই মৃণালের কথাতেই ওকে আসতে বলেছিলাম। মেয়েটার এসব কাজ নিয়ে করার খুবই ইন্টারেস্ট আছে। আর আপনার ওই বিশেষ বন্ধুটি? ওকে সঙ্গে নিয়েই এই ছোটোখাটো স্টুডিওটা দাঁড় করিয়েছি। ও হ্যাঁ, আর একজনের কথা বলা হয়নি। কালকেই একজন ক্যামেরাম্যানকে পেয়েছি, সেই যে পেপারে অ্যাড দিয়েছি বলেছিলাম না। তবে এনাদের মধ্যে আমার পিছনে লেগে সর্বনাশ করার মতো কেউ নেই বলেই তো আমার মনে হয়। আমার গলার স্বরে এই হুমকি ফোনটা আপনার কাছে কতবার এসেছে? তা প্রায় 12-10। প্রত্যেকবারই ওই একই কথা, নিজের কৃতকর্মের ফল ভোগ করার জন্য যেন আমি প্রস্তুত হই। কিছু মনে করবেন না ইন্দ্রজিৎ বাবু, ফোনে আপনার গলা শুনে একটা ভুল ধারণা হয়েছিল যে আপনি এসবের সাথে জড়িত। তাই হয়তো আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, ক্ষমা করবেন। ইটস ওকে মিস্টার মিত্র। নিজের কৃতকর্ম বলতে কিছু আন্দাজ করতে পেরেছেন কি? না, সেরকম তো কিছু মনে পড়ছে না। আপনি বলতে না চাইলেও সেটা প্রকাশ পেতে আর দেরি নেই। এমনিতেই আজকের মধ্যে এক্ষুনি ধরা পড়বে, কথা দিলাম কুণালবাবু। কোথায় ধরবেন খানিকে ইন্দ্রজিৎ বাবু? বিকেলে ইন্দ্রদা, আমি ও ইন্সপেক্টর সুদীপবাবু দমদম এয়ারপোর্টে যাওয়ার জন্য ওখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা চায়ের দোকানে ওয়েট করছিলাম। ইন্সপেক্টর জয়ন্তবাবু কোনো এক বিশেষ কাজের জন্য এসে উঠতে পারেননি, তাই আমাদের সাথে সুদীপবাবুর আগমন। অবশ্য সুদীপবাবুর সাথে এই আলাপটা আমাদের প্রথমবারের নয়। সেবার বীরভূমে মামা ভাগ্নে পাহাড়ের রহস্য উন্মোচনে উনি বিশেষ ভূমিকা দেখিয়েছিলেন। ওনার কথার প্রত্যুত্তরে ইন্দ্রদা বলল, এয়ার অফিসের এক বন্ধুর কাছে খবর নিলাম খুনি আজ বিকেলেই তড়িঘড়ি করে টিকিট কেটে পালিয়ে যাওয়ার মতলব করছে। সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না ইন্সপেক্টর সুদীপবাবু। আমরা 3 জনে পাশের একটা চায়ের দোকান থেকে মাটির ভাঁড়ে গরম চা নিয়ে অপেক্ষা করতে লাগলাম। সুদীপবাবু চায় চুমুক দিয়ে বলে উঠলেন, আপনার বিরুদ্ধে যে খুনের চার্জ আসবে ভাবতে পারিনি ইন্দ্রজিৎ বাবু। কি ধূর্ত সেই খুনি, কিন্তু আপনি তার চাইতেও চালাক। সত্যি তো, পুরো ঘটনাটা শোনার পর আপনার প্রশংসা না করে পারছি না। কিন্তু খুনি কি এখনো জানে না যে তার উপর আমাদের সন্দেহ পড়েছে? ইন্দ্রদা একটা সিগারেট ধরি জবাব দিল, কিছুটা আন্দাজ করেছে, আশা করা যায়। ইন্সপেক্টর আস্তে আস্তে বললেন, আমাদের গাড়িটা দেখে শুনি সন্দেহ করবে না যে আমরা এখানে ওত পেতে বসে আছি? দেখুন, আমি ড্যাম শিওর খুনিকে এয়ারপোর্ট যেতে হলে এই রাস্তা কভার করেই যেতে হবে। তাছাড়া আপনার জিপ গাড়িটা মেন রাস্তার অনেকটা পাশে পার্ক করা আছে। খুনির সেটা চোখে পড়বে না ওই মোমেন্টে, আর চোখে পড়লেও তার জন্য আলাদা ব্যবস্থা করা আছে। আপনি নিশ্চিন্তে থাকুন সুদীপবাবু। ইন্দ্রদা ওর প্যান্টের পকেটের রিভলভারে একবার হাত বুলিয়ে নিল। হঠাৎ দেখা গেল হলুদ ট্যাক্সি অনেক দূর থেকে হর্ন দিতে দিতে এগিয়ে আসছে। ইন্দ্রদা চায়ের ভাতটা ফেলে উত্তেজিত হয়ে বলল, 5276। চলুন চলুন চলুন, এই ট্যাক্সিটাই। সুদীপবাবু, খুনি মনে হয় টের পেয়ে গেছে। দেখছেন না, স্পিড বাড়িয়ে দিয়েছে। ইন্সপেক্টর স্পিড বাড়াতে অ্যাক্সেলেটরে পা দিলেন। ঝড়ের গতিতে তখন ছুটছে গাড়ি। দুটো গাড়ির মধ্যে দূরত্ব ক্রমশ কমে আসছে। ইন্দ্রদা জানলার দিকে মুখ বাড়িয়ে স্টপ স্টপ বলে চিৎকার করছিল। এবার ইন্সপেক্টর এক হাতে স্টিয়ারিং ধরে আর এক হাতে রিভলভার বের করে জানলা দিয়ে গুলি চালালো। প্রথম গুলিটা লাগলো রাস্তার ধারের একটা লাইট পোস্টে, তারপরে গুলিটা সোজা পিছনের চাকাতে। টায়ার ফেটে গেল বিকট শব্দে। সামনের ট্যাক্সিতে হেলতে দুলতে একে অপরের ফুটপাতে ধাক্কা মারতে মারতে থেমে গেল। আমাদের জিপটাও আমরা থামিয়ে আনলাম। এমনিতে শহরের এই রাস্তাটায় বেশি লোকজন ছিল না, তবু কয়েকজন অত্যুৎসাহী লোক হাজির হয়েছিলেন। ইন্সপেক্টরের দাবরানিতে তারাও কেটে পড়ল। বোরখা পরা মেয়েটা নেমে ট্যাক্সি থেকে বিরক্ত স্বরে চেঁচিয়ে বলল, আপনারা আমাকে ফলো করছেন কেন বলুন তো? ওর একটা অদ্ভুত ঘটনা ঘটল। মেয়েটা ক্যারাটের মতো একটা লাথি ইন্সপেক্টরের রিভলভারটা ছিটকে দিল। সেটাকে সে কুড়িয়ে আমাদের দিকে তাক করলো। আমরা হাত ওপরে করলাম। এবার হলো বিস্ময়ের পর আবার বিস্ময়। হঠাৎ ট্যাক্সি ড্রাইভার পিছন থেকে নেমে এসে একটা ঠেলা মারল। বোরখা পরা মেয়েটি মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল
রিভলভারটা ছিটকে গেল। ইন্দ্রদা বিদ্যুৎ গতিতে রাস্তায় লাফিয়ে পড়ে রিভলভারটা আত্মস্থ করল। বোরকা পরা মেয়েটাকে ট্যাক্সির গায়ে চেপে ধরে কপালে রিভলভার ঠেকিয়ে বলল, সুদীপবাবু, এবার ভালো করে চেপে ধরুন আর যেন পালাতে না পারে। থ্যাংক ইউ ড্রাইভার। সৌম, দেখতো চিনতে পারিস কিনা ড্রাইভারকে। নকল দাড়ি গোপ খুলতে শুরু করেছে। পাগড়িটা মাথা থেকে খুলতেই একরাশ মিশকালো চুল কাঁধের ওপর লুটিয়ে পড়ল, আর আমার মুখ থেকে অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে এলো, এ কি ঝিলিকদি তুমি? ঝিলিক সেনগুপ্ত উত্তর দিল, তোমার ইন্দ্রদার নির্দেশ অমান্য কেমন করে করি বলো? তারপর আবার সেদিন নিজে থেকে ফোন করে এত বড় একটা দায়িত্ব দিলেন। এরপর আর তোমাদের খুনিকে পাকড়াও করার সফর সঙ্গী হওয়ার সুযোগ হাতছাড়া করতে পারলাম না। ইন্সপেক্টর সুদীপ রায়ের সঙ্গে অবশ্য ক্রাইম ফটোগ্রাফার ঝিলিক সেনগুপ্তর আলাপ মামা ভাগ্নে পাহাড়ের রহস্য সমাধানের সময় থেকেই। সুদীপবাবু হাসতে হাসতে বোরখা পরা মেয়েটির দিকে এগিয়ে এলেন, বললেন, তা ভদ্রমহিলা, আপনার গায়ে এত জোর? এমন জানলে আমরা কিছু মোটাসোটা মহিলা কনস্টেবল আনতাম। ইন্দ্রজিৎ বাবু, আপনি তো আগে কিছু বলেননি। হ্যাঁ, এতটাও আন্দাজ করতে পারিনি। যাই হোক, আপনি হাত করা নিয়ে এসে একে জীবিত তোলার ব্যবস্থা করুন। কাউকে ছুরি মেরে খুন করার জন্য এরকমই যে গায়ের জোরটা থাকা দরকার আমাদের আগেই ভাবা উচিত ছিল। আমি কি আপনাদের সাথে আসতে পারি? ঝিলিক সেনগুপ্ত বলে উঠল। সুদীপবাবু বললেন, অফকোর্স, আপনিও আসুন আমাদের সাথে। আমি ট্যাক্সিটা সঠিক জায়গায় পাঠাবার ব্যবস্থা করছি। পুরো ঘটনাটার তো ইন্দ্রজিৎ বাবুর কাছে শোনা দরকার। আমরা থানার উদ্দেশ্যে রওনা হলাম। ঘটনার আকস্মিকতায় তখন অপরাধী জ্ঞান হারিয়েছে। ওকে সুদীপবাবু আর ইন্দ্রদা মিলে হাতকড়া পরিয়ে জিপের পেছনে তুলে শুইয়ে দিল। আমি আর তর সইতে না পেরে বলে উঠলাম, নাও এখন পুরো ঘটনাটা খুলে বলো তো, আমার কাছে চারদিক কেমন কুয়াশার মতো। খুনের মোটিভ, লক্ষ্য কিছুই বুঝতে পারছি না। সুদীপবাবু গাড়ি স্টার্ট করতে ইন্দ্রদা বলা শুরু করলো, তাহলে শোন, প্রথম থেকেই বলি। মৃণাল মিত্তিরকে খুন করে ম্যানেজার মনতোষ ব্যানার্জি। আমার চোখ কপালে উঠে গেছে। বলছি ব্যাপারটার কিছুই নয়। ম্যানেজার মৃণালকে খুন করে 5 লাখ টাকা হাতিয়ে নেয়। পুলিশ যাতে তাকে সন্দেহ না করে তাই বাগানে বিড়ালের বডির পাশে চারমিনার সিগারেটের এক টুকরো আর ভবতোষ মিত্র জুতোর ছাপ এভিডেন্স হিসাবে রেখে যায়। বিড়ালটাকে মুখ চেপে সেই মেরে ফেলে, কারণ কুণাল মিত্রকে মারতে এসে ওটাই হয়েছিল পথের বাধা। কিন্তু তোমার সন্দেহ ম্যানেজারের উপর পড়লো কিভাবে? সেদিন অফিসে লক্ষ্য করেছিলি সৌম্য, মনতোষ ব্যানার্জি সিগারেট খাচ্ছে। কিন্তু সেটা তো চারমিনার ছিল না। এই তো মোটা জিনিসটাই নজরে পড়েছে, সূক্ষ্মটা চোখে পড়েনি। যখন সিগারেট খাচ্ছিল তখন লক্ষ্য করিসনি ব্যানার্জির হাতের আঙুলে বিড়ালের আঁচড়ের দাগটা? কিন্তু এত নিখুঁতভাবে ম্যানেজার মনতোষ এভিডেন্সগুলো প্লান্ট করলো কিভাবে? অফিসের কাছে মনতোষ ব্যানার্জিকে মিত্তিরদের বাড়ি প্রায় যেতে হতো, তাই ভবতোষবাবু রাত খাওয়া চারমিনার সিগারেটের টুকরো ও জুতোর স্যাম্পল জোগাড় করা কি এমন কঠিন কাজ? ইন্সপেক্টর স্টিয়ারিং এর ওপর থেকে হাত দুটো সরিয়ে আলমোড়া ভাঙতে ভাঙতে বলল, কিন্তু বাগানের পূর্ব দিকের গর্ত থেকে পাওয়া ছুরিটাতে যে ভবতোষ বাবুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল, এটা সম্পর্কে আপনি কি বলবেন? ইন্দ্রদা আবার সেই ফেলুদা মার্কা হাসিটা মুখে এনে জবাব দিল, সেই প্রসঙ্গেই আসছিলাম। যখন ডাক্তার শিবরাম বাবুর প্রেসক্রিপশনের সাথে ভবতোষ বাবুর রুমে পাওয়া ঘুমের ওষুধের শিশিটা মিলিয়ে দেখছিলাম, তখন বুঝতে অসুবিধা হয়নি কেন সে রাত্রে উনি কিছু টের পেলেন না। অথচ পোস্টমর্টম বলছে ছুরিকাঘাতের আগে সামান্য স্ট্র্যাঙ্গুলেশনও হয়েছিল। যদিও আপাত দৃষ্টিতে এটা মনে হবে যে মুখ চেপে ধরে ছুরি চালানো হয়েছিল এবং সেই জন্যই তেমন কোনো আওয়াজ হয়নি, অথবা ভবতোষবাবু ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে তেমন কিছু টের পাননি। তবুও খুনি ম্যানেজারের মার্ডার ওয়েপনে দরকার ছিল ভবতোষবাবুর ফিঙ্গারপ্রিন্ট, তাই প্রেসক্রাইব করা ঘুমের ওষুধের থেকে হাই ডোজের ওষুধের শিশি ইন্টারচেঞ্জ করে দিয়েছিল মনতোষ ব্যানার্জি। এতে খুনির দুটো লাভ হয়েছিল। প্রথমত, ভবতোষবাবু যে কিছু টের পাবেন না সেটা আরও কনফার্ম হয়েছিল, এবং দ্বিতীয়ত, খুনের রাতে উনি যখন ঘুমে আচ্ছন্ন থাকবেন তখন ওনার ফিঙ্গারপ্রিন্ট ওনার অজান্তেই মার্ডার ওয়েপনে নিয়ে নেওয়া খুবই সহজ হবে। আর বিড়ালের বডি পোস্টমর্টম করে কোনো ফিঙ্গারপ্রিন্ট না পাওয়াটাই স্বাভাবিক, কারণ ম্যানেজার সে রাত্রে গ্লাভস পরে খুন করতে এসেছিল। ঝিলিক দিয়ে আবার প্রশ্ন করলো, আর 5 লাখ টাকাটা? ওটা সুদীপ বাবুদের কাজ।
ম্যানেজারের ঘর থেকে পাওয়া যাবে নিশ্চিত। কিন্তু টাকাটা মৃণালবাবু রেখেছিলেন কোথায়? আলমারিতে রাখলে খুনিকে অত খোঁজার জন্য কসরত করতে হতো না। ভবতোষবাবুর রুমে কি রেখেছিল? একদমই নয়। মৃণাল মিত্রের রুমের সেলফে প্যাকেজিং করার বড় সেলোটেপটা দেখেছিলি নিশ্চয়ই, আর ওনার খাটের তলায় সেই সেলোটেপে কিছু অংশ লেগে থাকতে দেখেছিলাম। আসলে টাকার ব্রিফকেসটা খাটের তলায় ওই সেলোটেপ দিয়ে আটকে রাখা হয়েছিল। অবশ্য ম্যানেজার অনেক খোঁজাখুঁজির পর সেটা হাতিয়ে নিয়ে তবেই ওখান থেকে ফেরে। প্রথম খুনের রহস্যটা খোলসা হতেই আমার বোরখা পরা মেয়েটার মুখ দেখতে খুব ইচ্ছা হলো। কে হতে পারে এই মহিলা? তখনও তার ঘোর কাটেনি, বোরখাতেই মুখ ঢাকা। সুদীপবাবু এবার পিছনে তাকিয়ে ইন্দ্রদার উদ্দেশ্যে বললেন, এবার দ্বিতীয় খুনটার ব্যাপারে একটু আলোকপাত করুন। হ্যাঁ, যাই হোক, ভবতোষ মিত্র ধরা পড়লেন, কিন্তু খেল খতম হলো না। তাই সেদিন রাতে বোরখা পরে আমাদের ঘরে গিয়েছিল। আসল উদ্দেশ্য ছিল ম্যানেজারকে খুন করে সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়া আর আমাকে ফাঁসানো। তাই সাদা কাপড় পরে বুড়ি সেজে অফিসে উঠে ম্যানেজারকে খুন করে পালিয়ে যায়, আমার আর সৌম্যাবুর চোখে ধুলো দিয়ে। কিন্তু কে? জোরালো কোনো মোটিভও তো তার বিরুদ্ধে খাটছে না। আমি আরও কৌতূহলী হয়ে পড়েছি। সেই গল্পটা জানতে গেলে তো এবার মুখোশধারীর বোরখা উন্মোচনের ব্যবস্থা করতে হবে। ইন্সপেক্টর রায়, আপনার গাড়িটা একটু সাইডে লাগান তো, দেখুন আমাদের ইনভিজিবল গেস্টের খিদে টিদে পেল কিনা। ওখানে বোরখা পরা মেয়েটির জ্ঞান ফিরেছে, গলা দিয়ে টু শব্দটি আর নেই। সুদীপবাবু ওনার বোরখা রহস্য উন্মোচন করতেই একরাশ বিস্ময়ে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। ইন্দ্রদা বজ্রগম্ভীর স্বরে আবার বলতে শুরু করলো, আপনাকে বোঝা এবং চেনা খুবই অসম্ভব হতো যদি না একটা জিনিস আমার চোখে না পড়তো। মাইন্ড ব্লোয়িং অভিনয় আপনার। হাতে লাল চুড়ি দেখে প্রথমে মালতী ভেবে ভুল করেছিলাম, কারণ গলার ভয়েসটা ওই রকমই ছিল। কিন্তু আপনার বাঁ হাতে ছুরি ঘোরানোটাই আপনার কাল হলো। আপনাকে আপনাকে আমি দেখে নেবো ইন্দ্রজিৎ বাবু। সে আমাকে বহুজন বহু রকম ভাবে দেখে নিয়েছে। আপনি তো যাত্রা দলের ফিমেল পার্টে অভিনয় করতেন কুণাল বাবু, আর অডিও স্টোরি বানাতেন বিভিন্ন রকম গলা নকল করে। তা না হলে এত সুন্দর মেয়ের গলা করে সবাইকে ঠকাচ্ছিলেন কেমন করে? আপনার বাঁ হাতে লেখা, বাঁ হাতে ধূমপান করা আর সবার নজরকে ফাঁকি দিলেও আমার চোখে আপনি ধরা পড়ে গেছেন। আসলে আপনার নামের প্রথম অক্ষরটাই কু, তাই খারাপ কাজ করাটা আপনার চরিত্রের সাথে বেমানান নয় কুণাল বাবু। আমাকে ফাঁসানোর আগে আপনার একবার ভেবে দেখা উচিত ছিল মার্ডারের কোনো প্ল্যানই কখনো পারফেক্ট হয় না। নিজের ভাইয়ের খুনের বদলা নিতে গিয়ে, আপনার বাবার কষ্টের প্রতিশোধ নিতে গিয়ে আপনি মস্ত বড় লুজার হলেন আজ। ইন্সপেক্টর রায়, আপনার যা করণীয় করুন, আমার কাজ শেষ। এরপর থানার যাবতীয় কাজকর্ম সারার পর এবং ঝিলিকদিকে ওর বাড়িতে ড্রপ করে দিয়ে আমরা ঘরে ফিরলাম। কিন্তু আর একটা যে খটকা ছিল সেটা ক্লিয়ার করতেই ইন্দ্রদাকে প্রশ্ন করলাম, আচ্ছা ইন্দ্রদা, দ্বিতীয় ইন্দ্রদার রহস্যটা তো মিটল না? ব্যালকনিতে দাঁড়িয়ে একটা গোলফ্লেক ধরিয়ে পরপর দুবার ধোঁয়ার রিং ছেড়ে মিটিমিটি হেসে উত্তর দিল, ওটা আমারই কারসাজি। তোর মনে আছে সৌম্য, সেদিন বিকেলে মোবাইলের দোকানের ওই ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিলাম? ওর সঙ্গে আমার বেশ আলাপ আছে, তাই মোবাইলে আমার কতগুলো কথা রেকর্ডিং করে ওকে বলে রেখেছিলাম ঠিক টাইম অনুযায়ী কুণাল মিত্র বাড়িতে ফোন করতে। তাই সেদিন আর এক ইন্দ্রদাকে ফোনের ওপাশে পেয়েছিলি। আমাকে ফোনে কথা বলতে শুনে মিস্টার মিত্র সত্যি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তখনও বুঝতে পারেনি আমি ওকে সন্দেহ করছি। তারপর তো ধরা পড়া নাটকটা দেখলি। তাহলে এবার উপন্যাস লেখাটা শুরু করে দাও। ঠিকই বলেছিস, আজকেই শুরু করে দেবো। তোমার রচনায় ঝিলিক সেনগুপ্ত চরিত্রটা থাকছে তো? ইয়ার কি হচ্ছে না? চল চল চল, রাত হয়ে গেছে, শুয়ে পড়। জেগে থাকিস না কাল রাত্রির অন্ধকারে। আমি হা হা করে হেসে উঠলাম।